ওকে, সো ঈদের পরে শুভেচ্ছা সবাইকে। ওকে, তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে শি ডাজ নট ওয়ান্ট টু। আমি একটু এটা জুম করে দেখাচ্ছি। আই হোপ ইটস কোয়াইট বেটার ইন ইউর আইজ রাইট নাও। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান টু পরে এখানে আমরা আসলে কোন ধরনের ভার্ব দিব সেটা। আপনারা এটা একটা জিনিস দেখেন, যেখানে টু আছে, তো টু এর পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম হয়। আর আপনারা জানেন ইনফিনিটিভ এবং জেরান্ডের ফাংশন, আমরা গত ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম ভার্বের ক্লাসে। তো টু এর পরে যেহেতু ভার্বে বেস ফর্ম বসাতে হয় এটা আপনারা জানেন, তো এখানে এক নম্বরের উত্তর হচ্ছে সি। কেমন? লুজ, এখানে বেস ফর্ম হচ্ছে সি অপশনটা। তারপরে হলো নাম্বার টু, আর রলিং স্টোন গ্যাদার্স নো মস। এখানে রলিং স্টোন, রল মানে হচ্ছে গড়িয়ে পড়া, আর স্টোন মানে তো পাথর। তো যে পাথরটা গড়িয়ে পড়ছে সেটাকে হচ্ছে আমরা রলিং স্টোন বলি। কেমন? ধরেন যে পাখিটা উড়ে যাচ্ছে আমরা তাকে বলি ফ্লাইং বার্ড। তাহলে বার্ড সম্পর্কে যেমন ফ্লাইং শব্দটা দিয়ে আমরা বর্ণনা করি, ফ্লাইং বার্ড, একইভাবে একটা স্টোনকে বর্ণনা করার জন্য স্টোনটা কোন অবস্থায় আছে সেটা বোঝার জন্য আমরা ভার্বের আইনজি ব্যবহার করি রলিং। কেমন? তাহলে এই রলিংটা হচ্ছে, যেহেতু তারপরের নাউন স্টোনকে বর্ণনা করছে তাই এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। সো যে ভার্বের আইনজি কোনো নাউনকে বর্ণনা করে, অ্যাডজেক্টিভের কাজ করে, সেটাকে আমরা বলি পার্টিসিপল, রাইট? সো কেমন পার্টিসিপল সেটা? ভার্বের আইনজি হলে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি ভার্বের যদি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতো তাহলে আমরা সেক্ষেত্রে অবশ্যই সেটাকে পাস্ট পার্টিসিপলই বলতাম। সো প্রথম বিষয় হচ্ছে এখানে তাহলে জেরান্ড হওয়া যাবে কিনা? নো। তারপরে পাস্ট পার্টিসিপল হওয়া যাবে কিনা? সেটাও নো। এ দুটোর বাদ বাকি থাকলো বি এবং ডি, ভার্বাল নাউন, ভার্বাল অ্যাডজেক্টিভ। যেহেতু এটা নাউনকে বর্ণনা করছে তাহলে এটা ভার্বাল অ্যাডজেক্টিভ। কেমন? আর ভার্বাল নাউন এটা হওয়ার সুযোগ নেই। মূলত ভার্বাল নাউন কি সেটা একটু বলে নেই। আপনারা জানেন ভার্বের আইনজি যদি নাউনের কাজ করে তাহলে সেটাকে আমরা বলি জেরান্ড। আর কোনো জেরান্ড যদি আর্টিকেল দি এবং অফ এর মাঝখানে হয়, যেমন ধরেন দ্য সিঙ্গিং অফ, তাহলে শুধু সিঙ্গিং যদি আপনি সাবজেক্ট হিসেবে পান সেটাকে আপনি জেরান্ড বলতে পারেন। আর এই জেরান্ডটা যদি আর্টিকেল দি এবং অফ এর মাঝখানে আসে, দ্য সিঙ্গিং অফ, এভাবে যদি পান তাহলে সেটা হচ্ছে ভার্বাল নাউন। আর ভার্বাল অ্যাডজেক্টিভ বলতে মূলত এই যে পার্টিসিপল, যেটা প্রেজেন্ট পার্টিসিপল, যে ভার্বের আইনজি অ্যাডজেক্টিভের কাজ করে, সেটা প্রেজেন্ট পার্টিসিপল যেমন আমরা বলতে পারি, অপশনের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল না থাকায় আমরা সেটাকে ভার্বাল অ্যাডজেক্টিভও বলতে পারি। 3 নম্বর প্রশ্ন, জেরান্ড কিভাবে গঠিত হয় এটা আমি আপনাদেরকে অলরেডি বলেছি। সেটা হচ্ছে ভার্বের আইনজি যদি নাউনের কাজ করে। তো এখানে ভার্বের আইনজি অপশন আছে একটা। সো এটাই হচ্ছে সঠিক উত্তর, 3 নম্বরে এ। 4 নম্বরে মুসলিমস ফাস্ট ডিউরিং রমাদান। এখানে ফাস্ট মানে কিন্তু দ্রুত না। আপনারা জানেন কিনা যে ফাস্ট শব্দের একটা অর্থ হচ্ছে দ্রুত, কিন্তু ফাস্ট শব্দের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে উপবাস থাকা বা রোজা রাখা। মুসলমানরা রোজা রাখার যে বিধানটা পালন করে, এই রোজা রাখা এটাকে ভার্ব হিসেবে আমরা ফাস্ট শব্দটা দিয়ে ব্যবহার করি। সো এখানে ফাস্ট এই শব্দটা মূলত এখানে একটা ভার্ব হিসেবে যেহেতু ব্যবহার হয়েছে, তাই সঠিক উত্তর হচ্ছে বি, অপশন বি। এরপরে হচ্ছে নাম্বার 5, দ্য ওয়ার্ড টেলিফোন ইজ ইউজড অ্যাজ। এমনি স্বাভাবিকভাবে টেলিফোন শব্দটা তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে একটা নাউন। মোবাইল একটা নাউন, টেলিফোন একটা নাউন। সো সেই হিসেবে আমরা এই শব্দটাকে আমরা নাউন হিসেবে চিনি। সো সেটাই হচ্ছে কি স্বাভাবিক ব্যবহার। কিন্তু আমরা এখানে মূলত আহ, এখানে
টেলিফোন শব্দটাকে ভার্ব হিসেবে ব্যবহার করার আমাদের সুযোগ আছে কিনা। তো নর্মালি এটাকে আসলে ভার্ব হিসেবে ইউজ করার সুযোগ আছে। এই ধরনের ইংরেজিতে টেলিফোন শব্দটাকে ভার্ব হিসেবে যথেষ্ট ব্যবহার করার সুযোগ আছে, প্রায় ব্যবহার করা হয়। আই টেলিফোন হিম, ডিড ইউ টেলিফোন দ্যাট পারসন, এভাবে ইংলিশে অনেক ব্যবহার করা হয়। সো এটা নাউন এবং ভার্ব দুটোই হবে। তাহলে এখানে সঠিক উত্তর দাঁড়াচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5-এ ডি, অর্থাৎ বোথ ভার্ব এন্ড নাউন, অর্থাৎ এখানে ভার্ব এবং নাউন দুটোই সঠিক উত্তর। Question number 6 হলো students went to the principal and requested that the examination postpone. এখানে এই রুলটা আপনারা স্টার মার্ক দিয়ে রাখেন বা খাতায় আপনারা এটা লিখে রাখতে পারেন। এই রুলটা হচ্ছে মূলত একটা সাবজাংটিভের রুল। এটা এখানে কেন এসেছে, কারণ এটাও কিন্তু ভার্বের একটা ফাংশন। তো সাবজাংটিভ জিনিসটা কি, এটা বিস্তারিত আপনাদেরকে এখন বলার সুযোগ নেই, তবে সংক্ষেপে বলে দেই। সাবজাংটিভ হলো ইংলিশে এমন কয়েকটি শব্দ আছে, যেমন রিকোয়েস্ট, তারপর হচ্ছে আর্জ, অ্যাডভাইস, রিকমেন্ড, এই ধরনের ভার্ব একটা তালিকা আছে ভার্বের। আবার ভার্বের বাইরে আবার কতগুলো অ্যাডজেক্টিভ আছে, যেমন হচ্ছে ইম্পর্ট্যান্ট, অব্লিগেটরি, ম্যান্ডেটরি, হ্যাঁ, কম্পালসারি, এই ধরনের কতগুলো অ্যাডজেক্টিভ আছে। আবার এর বাইরে কতগুলো আবার নাউন ফর্মও আছে, যেমন এই শব্দগুলো যা বললাম সবগুলো এই ধরনের নাউন ফর্ম। তাহলে আমি এই যে ওয়ার্ডগুলো বললাম, কিছু ভার্ব, কিছু অ্যাডজেক্টিভ আর কিছু নাউন, এই সবগুলো কোন একটা সেন্টেন্সের শুরুতে যদি প্রথম ক্লসে আসে, সেক্ষেত্রে দ্বিতীয় যে ক্লসটা হয়, ওই দ্বিতীয় ক্লসটা সাধারণত আমরা আহ মূল ভার্বটা বেস ফর্মে রাখবো। তো এখানে আপনারা দেখেন প্রথম যে ক্লসটা, সেটা হলো দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল, এবং এরপর আমরা আরেকটা ক্লস দেখতে পাচ্ছি, সেটা হলো রিকোয়েস্টেড দ্যাট। এবং এই রিকোয়েস্টেড এর পরে আমরা পরের ক্লসে দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে দ্য এক্সামিনেশন, এবং এরপরে যে ভার্বটা সেটা অপশনে দেওয়া আছে বি আর ওয়্যার শুড বি। তো সাবজাংটিভের রুল হলো, যদি কোনো সেন্টেন্সে এই রিকোয়েস্ট, এটা যেমন সাবজাংটিভ একটা ওয়ার্ড, এরকম কোনো সাবজাংটিভ ওয়ার্ড যদি আপনি পান, তবে দ্যাট দিয়ে শুরু হওয়া যে ক্লজ, মানে দ্যাট এর পরে যে ক্লজটা আসবে সেটাতে মেইন ভার্ব হবে বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম তো আপনারা বুঝেন। সো 6 নম্বরে চারটা অপশনের মধ্যে বেস ফর্ম কোনটা আপনারা এখন বলেন দেখুন। আপনারা হয়তো রুলস জানেন না, কিন্তু ভার্বের বেস ফর্মটা তো নিশ্চয়ই আপনারা জানবেন বা চিনবেন। সো আপনারা বলেন 6 নম্বরে বেস ফর্ম কোনটা। এখানে কি বি বেস ফর্ম, নাকি আর, নাকি ওয়্যার, নাকি শুড বি, কোনটাকে আমরা এখানে বেস ফর্ম বলতে পারি? এটা একটু কাইন্ডলি আপনারা বলেন তো 6 নম্বরে। তাহলে এখানে রুলটা আমি আপনাদেরকে বলে দিয়েছি, রিকোয়েস্ট দ্যাট আছে, সুতরাং রিকোয়েস্টের পরে আমার এখানে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম হতে হবে, কেমন? তাহলে এখানে ভার্বের বেস ফর্ম হচ্ছে বি। থ্যাংক ইউ জুনাইদ এবং ওয়াইস, সোহরাব হোসেন, সবারই অ্যান্সার সঠিক হয়েছে। এখানে বি হবে সঠিক উত্তর। আমি আরেকটা উদাহরণ আপনাদেরকে বলি, আপনারা তাইলে সেটার একটু উত্তর করেন। যেমন আমি যদি বলি আই, দ্য ডক্টর রিকোয়েস্টেড দ্যাট, ডাক্তার অনুরোধ করলো যে, কেমন? দ্য ডক্টর রিকোয়েস্টেড দ্যাট দ্য ম্যান, মানে লোকটা, ঠিক আছে, লোক কয়জন? একজন। তো দ্য ডক্টর রিকোয়েস্টেড দ্যাট দ্য ম্যান ওয়াক রেগুলারলি, নাকি ওয়াকস রেগুলারলি, নাকি ওয়াকড, ইডি যুক্ত হবে, মানে হাঁটা। মানে ডাক্তার রিকোয়েস্ট করলেন লোকটা যেন নিয়মিত হাঁটে। তাহলে দ্য ম্যান ওয়াক, ভার্বে শুধু এস ছাড়াই কি ভার্বটা বসাবো, নাকি দ্য ম্যান ওয়াকস এস যুক্ত করে, নাকি দ্য ম্যান ওয়াকড ইডি যুক্ত করে আমরা উত্তর দিব? তাহলে এই তিনটা উত্তরের মধ্যে কোনটা হতে পারে এটাও আপনারা বলতে পারেন। এটাও হচ্ছে একটা সাবজেক্টিভের একটা সিমিলার এক্সাম্পল আমি আপনাদেরকে বললাম। দ্য ডক্টর রিকোয়েস্টেড দ্যাট দ্য ম্যান, শুধু কি ওয়াক হবে, নাকি ওয়াকস হবে, নাকি ওয়াকের সাথে ইডি যুক্ত হবে, অর্থাৎ WALK, এই হাঁটা বোঝাতে যে ওয়াক ভার্বটা আমি সেটা কথাই বলছি, সেটা কি ওয়াক হবে, নাকি এস যুক্ত ওয়াকস হবে, নাকি ওয়াকড ইডি যুক্ত হবে? এইটার সঠিক উত্তর যদি বলতে পারেন, তাহলে বোঝা গেল যে আপনারা আসলে এই টপিকটা বুঝতে পেরেছেন। অর্থাৎ সাবজাংটিভের মানে হলো কি, সাবজাংটিভের মানে হচ্ছে মূল ভার্বের বেস ফর্ম বসাতে হবে। আর সাবজাংটিভ আপনি কিভাবে চিনবেন, এই কয়েকটা সাবজাংটিভ ভার্ব আপনারা চিনে রাখবেন। রিকোয়েস্ট, অথবা আমি যে বললাম অ্যাডভাইস, রিকমেন্ড, ইম্পর্টেন্ট, অব্লিগেটরি, ম্যান্ডেটরি,
ঠিক আছে? এই ধরনের ওয়ার্ড গুলো চিনে রাখবে, এগুলো থাকলে তাহলে সেক্ষেত্রে পরের ক্লসে মানে দ্যাট দিয়ে শুরু হওয়া যে ক্লস, সেই ক্লসে ভার্বটা হবে বেস ফর্ম। সো আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর দুইজনে দিয়েছেন, সাজ্জাদ এবং সোহরাব। দুজনেরটাই উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ। এটাই হচ্ছে আসলে রাইট আনসার, মানে ওয়াকের বেস ফর্ম যেটা সেটাই আমাকে দিতে হবে। কোয়েশ্চেন নাম্বার 7, আই সাজেস্ট দ্যাট, এখানেও সেম কেস। আরেকটা তথ্য এখানে বলে রাখি, সাজেস্ট এবং প্রপোজ, হ্যাঁ, এগুলাও কিন্তু সাবজেক্টিভ ভার্ব। তাহলে আপনারা যারা রুলসটা লিখে রাখতেছেন, কাইন্ডলি একটু খাতায় লিখে রাখেন, এই সাবজেক্টিভের যে কয়েকটা ওয়ার্ড আপনাদেরকে বলেছি সেখানে এটা আপনারা লিখে রাখেন, কেমন? তাইলে কি কি আমরা সাবজেক্টিভ পেলাম, আর নতুন করে সাজেস্ট পেলাম, প্রপোজ পেলাম। তাহলে 7 নম্বরের সঠিক উত্তরটা তো এখন সবাই পারবেন। সো আপনারা একটু কাইন্ডলি 7 নম্বরের সঠিক উত্তরটা দিয়েছেন কিনা। বেস ফর্ম এখানে কি হবে? গো হবে নাকি গোস হবে? এখানে বেস ফর্ম কোনটা? গো। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বি। তাহলে 7 নম্বরের সঠিক উত্তর হচ্ছে গো। আই সাজেস্ট দ্যাট হি গোস হবে না। আমরা কমন মিস্টেক কি করি, আমরা হি আছে সাবজেক্ট সিঙ্গুলার, তাই আমরা গোস বসিয়ে দেই। তো এখানে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে, এটা আমরা হি গোস দিতে পারবো না, এটা হবে হি গো, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। সো এইটাতেও আপনারা 4জনই উত্তর দিয়েছেন সঠিক, থ্যাংক ইউ। এখন 8 নম্বরে চলে যাচ্ছি, সেখানে আছে উই প্রপোজড দ্যাট লিটু। এখানে যে প্রপোজ দেখতে পাচ্ছেন, এটাও একটা সাবজেক্টিভ ভার্ব। সো যেহেতু এটা সাবজেক্টিভ, তাহলে লিটুর পরে কোন ভার্বটা দেওয়া উচিত, আই হোপ এটা আপনারা এখনই 1 সেকেন্ড উত্তর দিতে পারবেন। সো আপনারা একটু আলসে না করে সবাই একটু 1 সেকেন্ড একটু উত্তরটা একটু দিয়ে দেন। ঠিক আছে, সঠিক উত্তর লিখতে 1 সেকেন্ডের চেয়ে বেশি লাগবে না। সো সাজ্জাদ হোসেন, থ্যাংক ইউ, আপনার উত্তরটা সঠিক হয়েছে। জুনাইদ, ওয়াইস, কাউসার হাবিব, সোহরাব হোসেন, আপনাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে। স্যামসাং এস এম, আপনার উত্তরটাও ঠিক আছে। কাশেম রাজা, ইয়া দ্যাটস এ গুড আনসার। এখন আমরা চলে যাচ্ছি 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি হিজ ফ্যামিলি মেম্বার্স প্রেফার্ড দ্যাট। এখানে দ্যাট এর পরে আমরা আগের মতোই এইটাও কি সাবজেক্টিভ হবে কিনা আমরা একটু চিন্তা করে দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটাও একটা সাবজেক্টিভ, অর্থাৎ প্রেফার্ড যে ভার্বটা আছে, মনে রাখবেন প্রেফারটাও কিন্তু একটা সাবজেক্টিভ ওয়ার্ড। সো যারা প্রেফার শব্দটা আপনাদের লিস্টের মধ্যে যুক্ত করেন নাই, প্লিজ এই ওয়ার্ডটা একটু যুক্ত করে নেন, কেমন? তাহলে প্রেফার থাকলে সেক্ষেত্রেও আমরা দ্যাটের পরে যে মেইন ভার্বটা সেটা বেস ফর্মে বসাবো। সো সঠিক উত্তরটা তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন, এ বি সি ডির মধ্যে কোনটা হচ্ছে। তো সাজ্জাদ হোসেন উত্তর দিয়েছেন, আপনি সি উত্তর দিয়েছেন, ঠিক। তারপরে আই হোপ আপনারা বাকি সবাই বুঝতে পেরেছেন, এখানে প্রেফার্ড এটা যেহেতু সাবজেক্টিভ ওয়ার্ড, তাহলে আমরা দ্যাটের পরে অবশ্যই ভাবে বেস ফর্ম ব্যবহার করব। আর এখানে বেস ফর্ম আছে কোনটা? সি, তাই না? ঠিক। থ্যাংক ইউ সৌরভ, কাশেম রেজা, জুনাইদ এন্ড সাজ্জাদ, এভরিওয়ান। ভালো উত্তর দিয়েছেন আপনারা। এখন আমরা চলে যাচ্ছি 10 নম্বর প্রশ্নে। সেটা হচ্ছে আরেক ধরনের ভার্বের আইটেম, সেটার নাম হচ্ছে কজিটিভ ভার্ব। আপনারা অনেকেই জানেন পজিটিভ ভার্বে কিন্তু 5টা ভার্ব ব্যবহার করা হয়। যদি নাও জেনে থাকেন এটার উপরে আপনারা হয়তো আলোচনা কিছুটা আপনারা পেতে পারেন। আমার লাস্ট ভার্বের ক্লাসে আপনারা আহ, আমার এই পজিটিভ সম্পর্কে ধারণা পেয়েছেন কিনা আহ, একটু আমাকে একটু রিমাইন্ডার দিয়েন। যদি কোনো কারণে আপনার পজিটিভটা ক্লিয়ার না হন, তাহলে এটা খুব অল্প সময়ে এটা করাই দেওয়া যাবে ইনশাল্লাহ। এখানে মূলত পজিটিভের মেইন ফাংশন হচ্ছে মূলত ভার্বের কি বেস ফর্ম হবে নাকি ইনফিনিটিভ নাকি পাস্ট পার্টিসিপল। তো পজিটিভের ক্ষেত্রে প্রথম রুলটা বলে দেই আপনাদেরকে, যদি কোনো মানে পজিটিভ হিসেবে যদি কখনো যদি আপনার মেক শব্দটা পান, এটা যেভাবে আসুক, মেক অথবা মেক্স অথবা মেড, কেমন, মানে মেকটা এটা আপনি যেভাবে পান এটা হচ্ছে একটা পজিটিভ ভার্ব, এটা আপনাকে চিনতে হবে। সো আপনারা যারা রুলস গুলো লিখেন, আপনারা নোট রাখেন, তাহলে পজিটিভ ভার্ব হিসেবে আপনারা যে 5টা ভার্ব পাবেন সেগুলো কি? সেগুলো হচ্ছে একটা হলো মেক, আরেকটা হচ্ছে হেল্প, তারপর আছে কি লেট, LET, লেট, কেমন, এগুলো হচ্ছে মূলত পজিটিভ ভার্ব। তারপরে হ্যাভ এবং গেট, এই দুটো হচ্ছে পজিটিভ ভার্ব। সো এখানে দুইটা পজিটিভ ভার্ব আপনার আপনার স্পেশালি মনে রাখবেন। একটা হচ্ছে মেক, যেটা আপনারা 10 নম্বর প্রশ্নে দেখতে পেয়েছেন, পাস্ট ফর্মে দেওয়া আছে মেড। তো এটা প্রেজেন্ট ফর্মে মেক থাকুক বা পাস্ট ফর্ম মেড থাকুক, যেভাবে থাকুক না কেন, যদি আপনি পজিটিভ ভার্ব হিসেবে মেক
অথবা আরেকটা ওয়ার্ড বলতে চাচ্ছিলাম লেট, LET, কেমন? তাহলে মেক এবং লেট এই দুটা কজেটিভ ভার্ব যদি আপনারা পান সেন্টেন্সে, সেই কজেটিভ ভার্বের পরে সেকেন্ড যে ভার্বটা পাবেন সেটা হবে বেস ফর্ম। তাহলে কি বললাম বলেন তো? আপনারা কি বুঝতে পেরেছেন? দুইটা পজিটিভ ভার্বের কথা বলেছি, একটা হচ্ছে মেক আর একটা হচ্ছে লেট, LET। এই দুইটা পজিটিভ ভার্বের পরে সেকেন্ড যে ভার্বটা সেটা হবে ভার্বের বেস ফর্ম। ওকে, তাহলে এখন আপনারাই বলেন 10 নম্বরের সঠিক উত্তর কি? দ্য টিচার মেড দ্য চিলড্রেন। এখানে আমরা ভার্ব পাচ্ছি 4 রকমের, রিড, টু রিড, রিডিং, রিডস। আমরা এখানে সঠিক উত্তর হচ্ছে রিড, অর্থাৎ ভার্বের বেস ফর্মটা দিব। সো আপনারা যারা রিড উত্তর দিয়েছেন সবারটাই সঠিক হয়েছে। সাজ্জাদ, সুমাইয়া, ইসরাত, রাফি, জুনাইদ এন্ড কাশেম রেজা, এভরিওয়ান ইউ গট দি রাইট আনসার। এখন আমরা চলে যাচ্ছি 11 নম্বরে, হি দ্য স্টুডেন্টস টু হিম। এখানে বলতে চাচ্ছে যে আপনি দুটো শূন্যস্থান পূরণ করবেন। তো প্রথম শূন্যস্থানটা কি হলে পরেরটা কি হবে? তো এখানে একটা বিষয় বলি। প্রথমত আমি মেক না দিয়ে মেক দিব কিনা। D নাম্বারে দেখতেছেন মেক দেওয়া আছে, বাকি 3টে অপশনের মধ্যেই মেড দেওয়া আছে পাস্ট ফর্ম। সো এখানে আপনি প্রথম 3টাই আপনি দিতে পারেন, D নাম্বার আপনি দিতে পারেন না। এটা কেন জানেন? কারণ হলো মেক যে শব্দটা, এই শব্দটা একটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে সাবজেক্টে পরে এসছে। তো এখানে সাবজেক্টটা তো আসলে সিঙ্গুলার, তাই না? তো আপনি তো পজিটিভ ভার্বের পরের ভার্বটাকে বেস ফর্ম করবেন, কিন্তু সাবজেক্টের পরের ভার্ব যেটা, সাবজেক্টের পরে যেটা মেইন ভার্ব, মেইন ভার্ব তো আর বেস ফর্ম এখানে বসানোর কোনো যৌক্তিক কারণ নেই। এটা যদি মেক প্রেজেন্ট টেন্সে যদি ইউজ করেন, এটা তো স্বাভাবিকভাবে হি মেক্স এভাবে হওয়া উচিত, তাই না? তো সুতরাং সাবজেক্টের সাথে এটা মেক শব্দটা যায় না। এটা যদি মেক্স হতো তাহলে যেত। সুতরাং D অপশনটা টোটালি বাদ। বাকি থাকলো আমার 3টে অপশন, 3টাতেই আমি দেখতে পাচ্ছি মেড। এখন আমরা জানি মেড এর পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে আবার মেড এর পরে বেস ফর্ম আছে কোথায়? আছে সিতে। সেখানে আমরা দেখতে পাচ্ছি লিসেন, এটা ভার্বের বেস ফর্ম। সো 11 নম্বরে সঠিক উত্তর হচ্ছে সি, হি মেড দ্য স্টুডেন্টস লিসেন টু হিম। সো এখানে সঠিক উত্তর সিটা। আপনারা অলরেডি 3জন উত্তর দিয়েছেন, 3জনেরটাই সঠিক হয়েছে। আরেকজন প্রশ্ন করেছেন কাউসার হাবিব, হোয়াট অ্যাবাউট দ্য আদার 3? আচ্ছা, বাকি 3টার ব্যাপারে একটু বলি তাইলে। আপনি যেহেতু প্রশ্ন করেছেন, চেয়েছিলাম এগুলো আসলে আলাদা করে বলবো, তো সংক্ষেপে বলে দিচ্ছি। সেটা হলো হেল্পের পরে পজিটিভ ভার্ব হিসেবে হেল্পের পরে যদি আপনি সেকেন্ড কোনো ভার্ব পান, সেই সেকেন্ড ভার্বটা ভার্বের বেস ফর্ম হতে পারে, অথবা সেটা ইনফিনিটিভও হতে পারে। এটা একটু জাস্ট এই নোটটা একটু মাথায় রাখবেন। কি কি বলেছি? সেটা ইনফিনিটিভও হতে পারে, অথবা বেস ফর্মও হতে পারে। যেমন যদি আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে বলি, তাহলে উদাহরণ হিসেবে ধরেন একটা বাক্য বলি, আই হেল্পড, মানে আমি সাহায্য করেছিলাম। আই হেল্পড দ্য ম্যান, মানে আমি লোকটাকে সাহায্য করেছিলাম। আই হেল্পড দ্য ম্যান টু ডু হিজ ওয়ার্ক প্রপারলি, নাকি ডু হিজ ওয়ার্ক প্রপারলি? তো ওখানে আমি ব্যবহার করব টু ডু অথবা ডু, দুটোই হচ্ছে কি সঠিক। পরীক্ষায় এজন্য হেল্পের পরে দেখবেন দুটো অপশনে হয়তো দেয় না, যে কোনো একটা অপশনে দেয়। আর যদি এমন হয় যে দুটো অপশন দেওয়া থাকলো, তাহলে নিশ্চয়ই সেখানে A+B অথবা B+C বা বোথ A and C এরকম উত্তর হয়তো আপনারা পেতে পারেন। ওকে, তাহলে এটা গেল হেল্পেরটা। আর বাকি থাকলো হচ্ছে হ্যাভ এবং গেট। হ্যাভ এবং গেট এখানে একটু কমপ্লেক্স ব্যবহার আছে। এটা যদি কেউ এখন মনে রাখতে নাও পারেন, তাহলে এটা আলাদা করে পরে আবার ক্লাসে জেনে নিতে পারবেন। আমি তারপর বলে দিচ্ছি প্রসঙ্গ যেহেতু এসছে। হ্যাভ এবং গেট দুটোর পরেই খেয়াল করতে হবে যে সেকেন্ড ভার্বটা আসবে, সেই সেকেন্ড ভার্বটার আগে ওখানে ব্যক্তিবাচক অবজেক্ট আসছে নাকি বস্তুবাচক আসছে, এটা একটু খেয়াল করবেন। যদি হ্যাভ এবং প্রথমে হ্যাভেরটা বলি, হ্যাভের পরে যদি ব্যক্তিবাচক কোনো অবজেক্ট চলে আসে, তখন এরপরে সেকেন্ড ভার্বটা সাধারণত আমরা বেস ফর্ম ব্যবহার করি। কিন্তু গেটের ক্ষেত্রে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তাহলে আমরা ইনফিনিটিভ ব্যবহার করি। যেমন আমি যদি বলি আমি লোকটাকে দিয়ে কাজটি করাই, তাহলে আই হ্যাভ দ্য ম্যান, এখানে হ্যাভ এর পরে অবজেক্ট আসছে দ্য ম্যান, ব্যক্তিবাচক। তাহলে আই হ্যাভ দ্য ম্যান ডু দ্য ওয়ার্ক, এখানে ভার্বের বেস ফর্ম। কিন্তু আমি যদি বলি আই গেট অথবা আই গট দ্য ম্যান, তখন কিন্তু আমি ডু না বলে বলবো টু ডু। অর্থাৎ আই হ্যাভ দ্য ম্যান ডু দ্য ওয়ার্ক, আর গেট অথবা গট পাইলে তখন হবে আই গট দ্য ম্যান টু ডু দ্য ওয়ার্ক। তাইলে হ্যাভ এর ক্ষেত্রে বেস ফর্ম, গেটের ক্ষেত্রে ইনফিনিটিভ ফর্ম, মানে টু প্লাস ভার্ব। আর যদি হ্যাভ এবং গেট দুটোই যদি বস্তুবাচক অবজেক্টের সাথে বসে, তাহলে একই রুল।
অর্থাৎ সেক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আমি যদি বলি আই হ্যাভ দ্য ওয়ার্ক, অথবা আই হ্যাভ দ্য রুম, আমি রুমটা পেয়েছি বা রুমটা পাই কি অবস্থায়? পরিচ্ছন্ন অবস্থায়। তাহলে আই হ্যাভ দ্য রুম ক্লিনড, ওখানে ক্লিনের পাস্ট পার্টিসিপল ফর্ম ক্লিনড। অথবা আই গট দ্য রুম ক্লিনড। তাহলে হ্যাভ এবং গেটের পরে যদি বস্তুবাচক অবজেক্ট পাই আমরা, তাহলে সেক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল করব। আর ব্যক্তিবাচক যদি হয় সেক্ষেত্রে হ্যাভেরটা হলো বেস ফর্ম, গেটারটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। আর হেল্পেরটা কি বলছিলাম? হেল্পের পরে সেকেন্ড ভার্বটা বেস ফর্ম হতে পারে, ইনফিনিটিভ হতে পারে। আর সবচেয়ে সহজটা ছিল প্রথম রুল, লেট এবং মেক। লেট এবং মেকের পরে কি হয় আপনারা তো সবাই জানেন, এটাই সবচেয়ে পরীক্ষা বেশি আসে। বাকিগুলো আসে না তা না, বাকিগুলোও মাঝে মাঝে আসে, তবে এটা একটু কমন আর কি। তো লেট এবং মেকের পরে কি হয়? ভার্বের। আশা করি এটা আর বলতে হচ্ছে না, যারা জানেন আমাকে কমেন্টে লিখে জানান। এরপরটা দেখেন, 12 নম্বর, উড ইউ সাম মানি। এখানে আমরা ওই লেটের ব্যবহারটা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমি একটু আগে বলেছি মেক এবং লেটের পরে ভার্বে কি হয়, নিশ্চয়ই আপনাদের মনে আছে, আপনাদের বেস ফর্ম হয়। তাহলে উড ইউ লেট আস, তাহলে লেটাস এর পরে এখানে ভার্বের বেস ফর্ম কোথায় আছে? একমাত্র বি অপশনেই দেওয়া আছে, লেট আস বড়, ভার্বের বেস ফর্ম, তাই না? সুতরাং সঠিক উত্তর হচ্ছে 12 নম্বরে বি, অর্থাৎ লেট আস বড়, উড ইউ লেট আস বড় সাম মানি। এরপরে 13 নম্বরে দিস বুক শুড হেল্প ইউ, এরপরে ভার্বের বেস ফর্ম হবে নাকি ইনফিনিটিভ হবে? এখানে আমরা হেল্প যেহেতু দেখতে পাচ্ছি, সো হেল্পের পর আপনারা জানেন দুটো অপশনই হতে পারে। একটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম যেটা এতে দেওয়া আছে, আর একটা হচ্ছে বেস ফর্ম সি তে দেওয়া আছে। তাহলে এখন আমি কোনটা সঠিক উত্তর দিব? 13 নম্বরে আপনারা আশা করি বুঝতে পারতেছেন, বোথ এ এন্ড সি, এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে অর্থাৎ ডি হবে, আর অর্থাৎ ডিটাই হচ্ছে সঠিক উত্তর। 14 নম্বরে উই আর গোয়িং টু হ্যাভ আওয়ার কার, এখানে দেখেন হ্যাভটা আমরা পেয়েছি, পজিটিভ ভার্ব হ্যাভ পেলে একটু আগে বললাম, হ্যাভ এবং গেটের পরে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে এখানে পাস্ট পার্টিসিপল হচ্ছে কোনটা? রিপেয়ার্ড। অর্থাৎ উই আর গোয়িং টু হ্যাভ আওয়ার কার রিপেয়ার্ড, ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বিফোর উই লিভ ঢাকা। 15 নম্বরে আমরা পাচ্ছি which of the following sentence is correct। এখানে আমরা পাচ্ছি they had their lawyer to change their will। আর তারপর আমরা পাচ্ছি they had their lawyer শুধু চেঞ্জ। দেখি বলেন তো আপনারা, এখানে হ্যাভ পজিটিভ ভার্ব হিসেবে আমরা হ্যাভ পেয়েছিলাম, মানে হ্যাভ এর পাস্ট ফর্ম আর কি, হ্যাড, একই কথাই। তো আমরা হ্যাভ বা হ্যাড, এরপর আমরা যে বস্তুবাচক অবজেক্ট পেয়েছি না ব্যক্তিবাচক পেয়েছি, আপনারা দেখেন দেয়ার লয়ার। তাহলে লয়ার এটা হচ্ছে কি ব্যক্তিবাচক না? তাহলে হ্যাভ এর পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে আমি বলেছিলাম ভার্বের বেস ফর্ম ইউজ করতে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? চেঞ্জ। বেস ফর্ম দেওয়া আছে বি অপশনে, তাই না? 2 নম্বর অপশনটা, সেখানে হচ্ছে বেস ফর্ম দেওয়া আছে। তো আমরা সেটাকেই সঠিক উত্তর হিসেবে ধরে নেব। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি আহ আচ্ছা, এখন একটু দেখেন 16 নম্বরে, 16 নম্বরটা আই ডোন্ট মাইন্ড। আচ্ছা, এখানে একটা রুল আপনাদেরকে বলা হয়নি, ইংলিশে কিছু কিছু ভার্বের পরে ভার্বের আইএনজি বসাতে হয়। এটাকে আপনাদেরকে বলেছিলাম? যদি না বলে থাকি তাহলে সেটা আমাকে একটু জানাবেন, আমি এটা নিয়ে একটা ব্রিফ করব। তো আই ডোন্ট মাইন্ডের পরে এখানে সঠিক উত্তর হচ্ছে ভার্বের আইএনজি। সাধারণত অনেকে মুখস্থ করে এভাবে ডোন্ট মাইন্ড, ডাজন্ট মাইন্ড, ডিডন্ট মাইন্ড, সেগুলোর পরে ভার্ব আইএনজি হয়। আসলে ব্যাপারটা এভাবে না, এটা হচ্ছে মাইন্ডের পরে, মাইন্ড একটা ভার্ব হিসেবে ইউজ করলে মাইন্ডের পরে ভার্বের আইএনজি হয়। এবং শুধু মাইন্ড না, এরকম আরো কয়েকটা শব্দ আছে, যেমন অ্যাপ্রিসিয়েট, মাইন্ড, তারপর হচ্ছে অ্যাডমিট, এই ধরনের কতগুলো ভার্ব আছে, পোস্টপোন, ডিলে, হ্যাঁ, এগুলোর পরে ভার্বের আইএনজি হয়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে টেকিং। ঠিক আছে? হ্যাঁ, ওড ইউ মাইন্ড, কান্ট হেল্প, সাজ্জাদ ঠিক বলেছেন, এগুলো পরে ভার্বের আইএনজি হয়। আরেকটা কথা বলি, কাউসার হাবিব যেটা বলেছেন এই প্রসঙ্গে, ডাবল ভার্ব হলে সেকেন্ড ভার্ব আইএনজি যুক্ত হয়, এই রুলটা আসলে একটা ফলস একটা রুল। এটা বাংলাদেশের বহু জায়গায় এই বইতে শিটে এগুলো লেখা আছে, এবং গণহারে এগুলা কিন্তু আমাদের স্টুডেন্টরা মুখস্থ করতেছে। এটা খুব ভয়াবহ একটা মিস্টেক, যেটা আমি আমার প্রায় অনলাইন অফলাইন ক্লাসে আমার স্টুডেন্টদেরকে আমি সতর্ক করে দেই। এরকম রুলস যদি আপনার কখনো কোনো এরকম ভুল রুল যদি জানা হয় সেটা আমাকে জানাবেন,
নাহলে পরীক্ষার হলে কিন্তু ভুল আনসার দাগিয়ে আসবেন। এই জন্য আমাদের অনেক স্টুডেন্টরা চাকরির পরীক্ষা দেখবেন, তারা বলে আমি নিশ্চিতভাবে এতটা দাগিয়েছি, আমার পরে দেখা যাচ্ছে আমার আরো 10টা নাম্বার এখানে মাইনাস কেমনে হলো। মূলত এমন 10টা হয়তো প্রশ্ন তিনি ভুল করেছেন যেটা উনি আসলে জানেনই না যে সেগুলো ভুল। তো এই ধরনের একটা কমন একটা গতানুগতিক ভুল হচ্ছে সেকেন্ড ভার্ব আইএনজি হওয়াটা। আজকে থেকে মনে রাখবেন, প্রথম ভার্বের উপরে মূলত ডিপেন্ড করে সেকেন্ড ভার্ব কি আইএনজি যুক্ত হবে, নাকি সেকেন্ড ভার্ব ইনফিনিটিভ হবে মানে টু প্লাস ভার্ব, নাকি সেকেন্ড ভার্বটা ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এটা অনেক সময় এটা বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম ভার্বের উপরেই ডিপেন্ড করে, কেমন? তো এই জন্য নিশ্চিতভাবে সেকেন্ড ভার্ব আইএনজি হবে এটা বলার সুযোগ নেই। তাহলে কোন কোন ভার্ব আমরা পেলে ভার্বের আইএনজি হবে সেটা আমি কয়েকটা আপনাদেরকে বলেছি। আর এটার বিস্তারিত যদি মানে টোটাল কয়টা ভার্ব আছে সেটা যদি আপনারা যদি জানতে চান, তাহলে আমি বলবো আপনারা এটার উপরে আপনারা আপনাদের বাসায় যদি কারো ক্লিপস টোফেল বই থাকে তাহলে ওখানে 84 পৃষ্ঠায় একটা তালিকা পাবেন। আর যদি টোফেল বই যদি নাও থাকে আমাকে জানাবেন, প্রয়োজন আমি ছবি তুলে হোক বা লিস্টটা আমি আপনাদেরকে শেয়ার করে দিতে পারতেছি, অসুবিধা নেই। এরপর আছেন 17 নম্বর, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ ফুল? ফুল শব্দটার ভার্ব ফর্ম কি? সেটা হচ্ছে ফুল নর্মালি তো বোকা অর্থ আপনারা তো জানেন সবাই, কিন্তু মজার বিষয় হচ্ছে ফুল শব্দটা কিন্তু মানে ভার্ব হিসেবে ইউজ করা যায়। যে ঠিক আছে, মানে আমরা বলি না যে আই ফুলড হিম, আমি তাকে বোকা মানে বোকা বানালাম, এইভাবে কিন্তু সরাসরি ইউজ করা যায়। কিন্তু যেহেতু এখানে চেয়েছে ফুলের একটা ভাব ফর্ম, তো ফুলের কিন্তু নিজস্ব একটা ভাব ফর্ম আছে। মানে ফুলটা সরাসরি ভার্ব হিসেবে ইউজ না করে আমি চাইলে ফুলটাকে তার নিজস্ব একটা ভাব ফর্ম দিয়ে আমি চাইলে ইউজ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে বিফুল। এখন আপনি বলতে পারেন ফুল থেকে বিফুল এটা ভার্ব হয়েছে, ওকে ঠিক আছে, এটা তো স্যার আমি জানি না, বা এটা আসলে জানার উপায়টা কি? আসলে দেখেন, এই ধরনের ভার্বের পরিবর্তনগুলা, নাউনের পরিবর্তনগুলো আমি আগেই বলেছি, এগুলো বেশি বেশি করে আসলে ওয়ার্ড জানলে তখন হচ্ছে এটা আপনার এগুলোর সাথে পরিচয় হবে। এটা নির্দিষ্ট করে আসলে এখানে বি বসবে এটা আসলে আগে থেকে জানার আসলে সুযোগ কম। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম মূল কথা হলো একটাই, সেটা হচ্ছে এরকম আরো কয়েকটা ওয়ার্ড যদি আপনারা যদি জানতে চান তাহলে সেটা আপনারা জানতে পারেন। যেমন ধরেন ফ্রেন্ড মানে বন্ধু, তা আমি যদি বলি বন্ধু বানানো, যেমন আমি তাকে বন্ধু বানালাম, আই বিফ্রেন্ডেড হিম, তাহলে এইভাবে কিন্তু বিফ্রেন্ড বলা যায়। তো এরকম ইংলিশে অনেকগুলো ছোট ছোট প্রিফিক্স আমরা পাই শব্দের শুরুতে যেগুলো ব্যবহৃত হয়, আমরা সেগুলোকে কি বলি? প্রিফিক্স বলি। আর কিছু শব্দ কিছু শব্দের শেষে বসে সেগুলোকে আমরা সাফিক্স বলি। আর এই প্রিফিক্স এবং সাফিক্স দুজনেরই বাবার নাম হচ্ছে অ্যাফিক্স, মানে অ্যাফিক্স এর দুটো সন্তান, একজনের নাম প্রিফিক্স আর একজনের নাম কি? সাফিক্স। বুঝতে পেরেছেন আপনারা? তাইলে এরকম কোন কোন প্রিফিক্স শব্দের শুরুতে বসে ভার্ব তৈরি করে সেগুলো আপনারা চাইলে শিখে রাখতে পারেন। সেগুলো গ্রামার বইতেও আছে। আমি কয়েকটা তারপর আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন বি দিয়ে যুক্ত হয়, ডি দিয়ে যুক্ত হয়। যেমন টক্সিক, বিষাক্ত, আমরা যখন বলি ডিটক্সিফাই, তাহলে এখানে ডি যুক্ত হয়েছে, তাই না? এভাবে আমরা আরো অনেক শব্দের ভার্ব ফর্মে এরকম প্রিফিক্স দেখি। যেমন এন, সাজ্জাদ ঠিক বলেছেন, যেমন এন, এটাও আমরা এরকম দেখি। যেমন ধরেন কিছু কিছু শব্দে আপনারা দেখবেন এন যুক্ত হচ্ছে, যেমন লার্জ মানে বড়, আপনি যদি বলেন বড় করা তাহলে এন লার্জ, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা এটা চেঞ্জ করতে পারি। আবার কিছু কিছু শব্দের শেষে দেখবেন ইএন যুক্ত হয়, এনটা শুরুতে যুক্ত না হয়ে শেষে যুক্ত হয়, এরকম হয়, ঠিক আছে? যেমন শার্প মানে কি? ধারালো, তো ধারালো করা বোঝালে শার্পেন, ঠিক আছে? এরকম আহ, বিভিন্ন প্রিফিক্স বা সাফিক্স যুক্ত করে আমরা শব্দে পরিবর্তন করি, ভার্বে রূপান্তর করি। যেমন বিউটি মানে সৌন্দর্য, এটা একটা নাউন, আমি যদি বলি বিউটিফাই, তাহলে এখানে ফাই, এখানে কিন্তু এটা কিন্তু আবার সাফিক্স যুক্ত হয়ে আমরা এটাকে ভার্বে রূপান্তর করলাম। তো এই ধরনের পরিবর্তনগুলা, শব্দের যে পরিবর্তনগুলা, সেগুলো আপনারা একটু কাইন্ডলি শিখে রাখবেন, জেনে রাখবেন, ঠিক আছে? আর আপনাদেরকে আহ, কিছু কিছু সামনে আমার ক্লিফস টোফেলের কিছু কিছু বেসিক ইংলিশ গ্রামারের কিছু ক্লাস ফ্রিতে আমি মাঝে মাঝে আমার পেজে আমি আপলোড দেই। আপনারা পারলে এগুলো একটু দেখেন। এটা অলরেডি স্টার্ট হয়েছে, প্রায় একদিন পর পর বা প্রতিদিন না হলে অন্তত একদিন পর পর আমার রিডসি ক্যারিয়ারের পেজে ছোট ছোট কিছু এরকম রিলস ছাড়া হচ্ছে, যেগুলো আই হোপ আগামী একেবারে 2 মাস পর্যন্ত এইভাবে একটা না চলবে। তো কখনো সময় হলে 2-4-5 মিনিটের জন্য আমার পেজ থেকে একটু ঘুরে আসবেন। ওখানে প্রায় প্রতিদিনই কোনো না কোনো একটা টপিক নিয়ে এরকম ছোট ছোট ইস্যু শেয়ার করা হয়। 84 পেজের এগুলো নিয়ে আমি অলরেডি রেকর্ড করেছি, শুট করেছি আহ, একটা ক্লাস।
তো সেখানে ছোট ছোট অংশ আপনারা এগুলো পাবেন, এরকম যে ছোট ছোট পার্ট গুলো থাকে আর কি। 18 নম্বরে দেখি, ইফ আই লিভড নিয়ার মাই অফিস, এটা হচ্ছে আসলে কন্ডিশনালস এর ফাংশন। কন্ডিশনালস এর ফাংশনে যেটা হয় আর কি, আজকে আপনাদের কন্ডিশনালস এর কিছু আলোচনা আছে, তারপর আপনাদের একটু পূর্ব ধারণার জন্য এখানে দেওয়া হয়েছে। ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে, যেমন আই লিভড, এটা আপনারা দেখতে পাচ্ছেন ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স। তো সেক্ষেত্রে পরের অংশটাতে সাধারণত আমরা ফিউচার না করে বরং কি করি, আমরা ফিউচারের ঠিক অতীতের রূপটা, মানে উইল এবং শ্যাল থাকলে ওইটাকে আমরা উড দিয়ে ব্যবহার করি না অতীতকালে। তো সুতরাং সেই রূপটা এখানে অ্যাকসেপ্টেবল আনসার। তার মানে আই উড বি ইন টাইম ফর ওয়ার্ক, এটাই হচ্ছে সঠিক উত্তর। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে আমরা শ্যাল ব্যবহার করি না, উইল ব্যবহার করি না, তাহলে সঠিক উত্তর দাঁড়াচ্ছে কি উড। আর ওয়ার ব্যবহার করার সুযোগ নেই, কারণ ইফযুক্ত সেন্টেন্সে আমরা ওয়ার ব্যবহার করতে পারলেও, কিন্তু যেটা সেকেন্ড ক্লজ বা রেজাল্ট ক্লজ, যেটা এই রেজাল্ট ক্লজটাতে আমরা ওয়ার ব্যবহার না করে উড ব্যবহার করি, এটাই নিয়ম। আচ্ছা, 19 নম্বরে আবার আমরা সেই আগের রুলটাতে যাচ্ছি, সেটা হলো সাবজেক্টিভ। আমি বলেছিলাম ইম্পর্টেন্ট, অব্লিগেটরি এগুলো থাকলে সাবজেক্টিভ হয়, কিন্তু সেখানে এই ওয়ার্ডটা আপনাদের বলা হয়নি, নেসেসারি। এটাও হচ্ছে একটা সাবজেক্টিভের ওয়ার্ড, এটাও আপনাদের সাবজেক্টিভের যে লিস্ট আপনারা করেছেন সেখানে এটা অ্যাড করে দিতে পারেন। তাহলে নেসেসারি শব্দটা যদি থাকে, সেক্ষেত্রে পরের ক্লসে কি হবে, এটা তার নিশ্চয়ই বলার দরকার নেই, আপনারা তো বুঝতে পারতেছেন। তাহলে ইট ইজ নেসেসারি দ্যাট হি ইট ব্যাক। তাহলে এখানে বেস ফর্ম কোনটা হবে বলেন? হি উইল গেট ইট ব্যাক, হি গেট ইট ব্যাক, হি গেট ইট, নাকি গেটস ইট? কোনটা হবে এটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন। একটাই সঠিক উত্তর এখানে, সেটা হচ্ছে কোনটা, 19 নম্বরে সি। সাজ্জাদ হোসেন, থ্যাঙ্কস, আপনার উত্তরটা সঠিক হয়েছে, গ্যাট হবে এটা। তারপরে 20 নম্বরটাও সেম, একটু আগে তো বলেছি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট শব্দটা একটা কি, সাবজেক্টিভ। তাহলে এখানে কি হবে, এটা তো একদম এখন 100% নিশ্চিত করে আপনাদের উত্তর দেওয়া উচিত। এটা যদি কেউ সঠিকভাবে উত্তর দিতে না পারেন, তাহলে আমি বলবো এটা আপনাদের ব্যর্থতা। এটা অবশ্যই সবাইকে সঠিক উত্তর দেওয়া উচিত। 20 সঠিক উত্তর বেস ফর্ম হবে, যেহেতু ইম্পর্টেন্ট শব্দটা আমি কয়েকবার করে বলেছি সাবজেক্টিভে, তাহলে এখানে বেস ফর্ম হচ্ছে কোনটা, সি, প্রিপেয়ার। এরপরে 21, 22 এবং 23, মজার বিষয় হচ্ছে এই তিনটাতেই আমরা আবার সাবজেক্টিভের ফাংশন পাচ্ছি। সুতরাং আপনার তিনটাতেই দ্যাট এর পরে ভার্বের বেস ফর্ম, এটা আপনারা মুখস্থ আনসার করে ফেলতে পারেন। আশা করি অন্তত এখন আপনারা এই তিনটে উত্তর দেওয়ার জন্য আপনাদের অনেকক্ষণ চিন্তা করতে হবে না। আমি আশা করবো আপনারা প্রত্যেকেই সঠিক উত্তরটা দিতে পারবেন। 21, 22, 23 আপনারা একটা না উত্তর দেন, নাম্বারও লেখা রাখবেন, আমি বুঝে নিব। মানে প্রথমটা যদি এ হয়, পরটা যদি বি হয়, পরটা যদি সি হয়, তাহলে আইবিসি উত্তরটা এভাবে দিয়ে দেন। হ্যাঁ, তো আপনারা সবাই একটু পার্টিসিপেট করেন, ঠিক আছে? অথবা যদি আপনি মনে করেন সবগুলাই সি, তাহলে সি সি দিয়ে সবগুলাই আনসার দিয়ে দেন। সব ডি হলে তাহলে ডি ডি দিয়ে, মানে আপনি জাস্ট এ বি সি দিয়ে আপনি শুধু আনসারটা দিয়ে দেন, ঠিক আছে? শব্দটা লেখারই দরকার নেই, একদম শুধু এ বি সি দিয়ে আপনি উত্তরটা দিয়ে দেন, তাহলে আমি বুঝে নিব। আচ্ছা, সাজ্জাদ কষ্ট করে লিখেছেন তিনটে শব্দ, ওকে। আপনি প্রথমটা লিখেছেন প্রিপেয়ার, দ্যাট ওয়াজ কারেক্ট। তারপরটা লিখেছেন বি, ইয়েস, সেটাও কারেক্ট। তারপরে 22 নম্বর আপনি লিখেছেন হচ্ছে ওয়ার্ক। আচ্ছা, তারপরেটা পুরোটা দেখা যাচ্ছে না, না? ওকে, তাহলে আমি তারপরেটা আমি আপনাদের জন্য অ্যাভেলেবল করে দিচ্ছি, এই যে। তাহলে 20 নম্বরটা হচ্ছে সি দিয়ে শুরু, 21 নম্বরটাতে দাঁড়াচ্ছে সঠিক উত্তর কি, ডি। তাহলে সি, ডি। তারপরে 22 নম্বরটা তো হচ্ছে ডি, তাহলে সি, ডি, ডি। হ্যাঁ কাউসার হাবিব, আপনারটা তো একেবারে ফুলি কারেক্ট, সি, ডি, ডি। হ্যাঁ, তাহলে 22 পর্যন্ত তাহলে সি ডি ডি হচ্ছে, তাই না? ওকে, ওকে, দ্যাট ইজ ভেরি গুড আনসার। ওকে, তারপরে এবার 23 থেকে যাচ্ছি। আচ্ছা, 23-এরটা তো আনসার আপনারা বলেননি, সেটা আমি একটু বলে দিচ্ছি। আই রিকোয়েস্ট দ্য ওয়ার্ড, সেখানে এখানে হচ্ছে যে রিকোয়েস্টটা হচ্ছে একটা সাবজেক্টিভ, তাহলে দ্য ওয়ার্ড এটা ইজ ডান হবে না, ইজ ডুইং হবে না, শুড হবে না, বি হবে। হ্যাঁ, ওকে, বি উত্তরটা আপনারা অনেকে দিয়েছেন। তারপরে 24 নম্বর, মাই ফ্রেন্ড ইয়েস্টারডে, এখানে সাবজেক্টের পরে আমরা দেখতে পাচ্ছি সেম ভাবে আবার আমরা পজিটিভের ফাংশন পেয়েছি। এটা কিন্তু পজিটিভ, এটা কিন্তু সাবজেক্টিভ না। সো এই পজিটিভের ক্ষেত্রে আমরা কোনটা সঠিক উত্তর দিব, আই হোপ আপনারা বুঝতে পারতেছেন এটা। যেহেতু এখানে গেটের পরে ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক, আপনারা তো এটা দেখতেছেন। এটা কারের কথা বলছে না, তাহলে অবজেক্টটা হবে কি, কার তো বস্তুবাচক, তাই না? সুতরাং আমরা এখানে সঠিক উত্তর কোনটা দিব, কার যেহেতু বস্তুবাচক, তাহলে আমরা জানি হ্যাভ এবং গেটের পরে যদি বস্তুবাচক অবজেক্ট আসে, তাহলে ভার্বে কি হয়, পাস্ট পার্টিসিপল হয়। তাহলে এখানে আমরা তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল অপশন পাচ্ছি কোনটাতে,
এ, বি এবং ডি তিনটাতে পাচ্ছি, কিন্তু তাইলে এখন আমি কোনটা দিতে পারি উত্তর? প্রথম বিষয়টা হচ্ছে গট হিজ কার রিপেয়ার্ড, এরপরটা হচ্ছে গেটস হিজ কার রিপেয়ার্ড, কিন্তু সেন্টেন্সের শেষে আছে ইয়েস্টারডে। যেহেতু ইয়েস্টারডে দেওয়া আছে, তাহলে এটা অতীতকাল, গতকালকের কথা। তাহলে ইয়েস্টারডের সাথে পাস্ট টেন্স বসাতে হবে, ঠিক না? তাহলে পাস্ট, আমরা জানি ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স বসাতে হয়। তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে শুধু এতে, গট, এটাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর বাকি বি এবং ডি তে ওখানে কিন্তু পাঁচটা ইনডিফিনিট টেন্স দেওয়া নাই, অন্য টেন্স দেওয়া আছে, তাহলে সেটা হবে না। তাহলে 24 নম্বরের এটা হলো সঠিক উত্তর। 25 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে, এখানে মেড দ্য চিলড্রেন, আমরা জানি ল্যাট এবং মেক থাকলে বাড়বে বেস ফর্ম, তাহলে মেড দ্য চিলড্রেন বেস ফর্ম কোনটা? রিড, রিড দ্য বুক। 26 নম্বরও সেম কেস, যেহেতু এখানে কি আছে, 26 নম্বরে লেট আছে, তাহলে লেটের পরে ভার্বের বেস ফর্ম, তাহলে বেস ফর্ম হচ্ছে এখানে কোনটা? বি। তাহলে হি ডিড নট লেট মি প্লে দ্য গিটার। ঠিক আছে, এটাই হচ্ছে সঠিক উত্তর। তারপরে সর্বশেষ তিনটা, 27 28, চারটা, 27 28, 29 30। 27 নম্বরে উই আর গোয়িং টু হ্যাভ আওয়ার কার্ড, এখানে অলরেডি এই অপশনটা আপনারা আগে পেয়েছেন। হ্যাঁ, এটা মূলত এখানে কিছু জিনিস মানে রিপিট হওয়ার কারণ হচ্ছে, এগুলো আসলে একাধিকবার বিগত বছরের প্রশ্নে বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। তো যে কারণে চাকরি পরীক্ষার এই প্রশ্নগুলো বারবার এখানে রিপিট হয়ে গেছে। যাই হোক, 27 নম্বর উত্তর আপনারা অলরেডি করেছেন, রিপেয়ার্ড। 28 নম্বরটা আপনারা অলরেডি করেছেন, বি অপশনটা সঠিক ছিল, মানে বারবার বেস ফর্ম চেঞ্জ। 29 এবং 30 বাকি আছে। 29 নম্বরে বলছে কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না, নো সেন্টেন্স ক্যান বি ফর্মড উইদাউট, কি ছাড়া, মানে কোনটা ছাড়া সেন্টেন্স গঠিত হতে পারে না? ট্রানজিটিভ ছাড়া। ইন্ট্রানজিটিভ মানে কোনো সেন্টেন্সের জন্য ট্রানজিটিভ ভার্ব কি বাধ্যতামূলক? নো। ইন্ট্রানজিটিভ ভার্ব বাধ্যতামূলক? নো। ফ্যাক্টরিটিভ বাধ্যতামূলক? নো। শুধু একটা জিনিস বাধ্যতামূলক, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ একটা সেন্টেন্সে যেটাকে আমরা মেইন ভার্ব বলি, এই মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্বটাই হচ্ছে বাধ্যতামূলক। তো এটা ছাড়া বাক্য গঠন হতে পারে না, সুতরাং 29-এর বি হবে সঠিক উত্তর। আপনারা অনেকেই বি উত্তর দিয়েছেন, ওয়াইজ, তারপরে সৌরভ এবং হচ্ছে বাকিরা যারা উত্তর দিয়েছেন সবারটাই হচ্ছে উত্তর সঠিক। সাজ্জাদ। তারপরে হচ্ছে ট্রিজ গ্রো সাইলেন্টলি, এখানে গাছ জন্মায় সাইলেন্টলি, নীরবে। এখানে মানে বেড়ে ওঠে, গাছ বাড়ে নীরবে। তাহলে এখানে এই গ্রো ভার্বটা, তাহলে এই ভার্বটা, এটা মেইন ভার্ব ঠিক আছে, কিন্তু মেইন ভার্ব মধ্যে কেমন ভার্ব, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? তো এটাই হচ্ছে আমাদের প্রশ্ন আর কি, ট্রিজ গ্রো সাইলেন্টলি, এটা কি হবে? এটা পরের পৃষ্ঠায় হচ্ছে এটার অপশন গুলো। তো আপনারা আশা করি এটা বুঝতে পারতেছেন, এটা একদম সহজ একটা প্রশ্ন। তো আমরা এই ভার্বের পরে কিন্তু কোনো অবজেক্ট পাচ্ছি না। গ্রো এর পরে সাইলেন্টলি যেটা, এটা কিন্তু অবজেক্ট না, এটা হচ্ছে মূলত একটা অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব আমরা বলতে পারি। মানে গাছ কিভাবে জন্মায় প্রশ্নের উত্তর পাচ্ছে সাইলেন্টলি। এটা কিন্তু অবজেক্ট না, অবজেক্ট হচ্ছে কি, যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটা হচ্ছে অবজেক্ট। আমি যদি বলি গাছ কাকে জন্মে, কি জন্মে, তখন উত্তরে কোন একটা শব্দ পেলে তখন সেটা হচ্ছে তো অবজেক্ট। তার মানে এখানে এটা অবজেক্ট না, এটা হচ্ছে একটা মডিফায়ার। অ্যাডভার্ব যেগুলোকে আমরা বলি মডিফায়ার। তার মানে যে সেন্টেন্সে কোনো ভার্বের অবজেক্ট থাকে না, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। আমরা জানি ভার্বের অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, আর অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ। যেহেতু এই ভার্বে কোনো অবজেক্ট নাই, তাহলে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। তাহলে এখানে ইন্ট্রানজিটিভ এর অপশন কোনটা আছে? সি। তাহলে সঠিক উত্তর দাঁড়াচ্ছে 30 নম্বরে সি। এখন আহ তাহলে সি উত্তর অনেকে দিয়েছেন, ওকে। এখন আমি একটু জানতে চাইবো, আপনারা এই 30টা প্রশ্নের মধ্যে কে কয়টা সঠিক উত্তর দিয়েছেন? জাস্ট এখানে কিছু টপিক হয়তো আপনারা পুরোপুরি পরিচিত না, সমস্যা নেই, এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। কিন্তু আপনারা এগুলো সঠিকভাবে 10টাও যদি উত্তর দেন, 5টাও যদি উত্তর দেন, এই 5টা এটা হচ্ছে আপনার অ্যাসেট। আপনাকে তার মানে মনে রাখতে হবে যে আর 25 নম্বর পাওয়ার জন্য আপনাকে ওই 25টা আইটেম যেগুলো ভুল হয়েছে, সেই টপিক গুলো, সেই রুলস গুলো ভালো করে বুঝতে হবে। তো সেটা যদি এই এতক্ষণ ধরে আমার সেশনে যদি বুঝতে পারেন, তাহলে আমি বলবো আপনারা সাকসেসফুল হওয়ার পথে আগাচ্ছেন। কেমন? সুতরাং নাম্বার কম পেলে কোনো অসুবিধা নাই। এটা কম পাওয়ার পরে এটা বেশি পাওয়ার জন্য রুলস গুলো পড়ে নিলে এবং সে অনুযায়ী প্র্যাকটিস করে নিলেই হয়ে যাবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি প্র্যাকটিসটা না করেন তাহলে এই হচ্ছে আপনার বিপদ। তো এখন আপনারা একটু কাইন্ডলি আমাকে এখানে জানান, কেউ কি 20+ পেয়েছেন কিনা? প্রথমে জানাবেন। কেউ 20+ পেলে এখানে স্কোরটা আমাকে জানাতে পারেন, এটা অবশ্যই ভালো একটা স্কোর যদি কেউ 20+ পেয়ে থাকেন এই এক্সামটাতে। আর যদি 20+ যদি কম স্টুডেন্ট পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সমস্যা নেই। অন্তত 10-এর উপরে যারা পেয়েছেন, মানে 5 মার্কস 10, তো তাহলে 10+ যারা পেয়েছেন অন্তত তারা একটু শেয়ার করবেন।
যে আপনারা 10-এর উপরে যারা যারা পেয়েছেন, আর যারা 10-এর নিচে পেয়েছেন তাদেরকে বলবো আরেকটু আপনাদেরকে এই রুলস গুলো পড়তে হবে, যেন আপনারা আরো ভালো করতে পারেন। আর এটাতে আমি প্রয়োজনে আপনাদেরকে আরেকটা টেস্ট আপনারা যদি চান তাহলে শেয়ার করতে পারি, যেন আপনারা আরো ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন। সো এখন আমরা চলে যাচ্ছি আজকের আমাদের রেগুলার যে ক্লাসটা, সেই ক্লাস আমরা চলে যাব। সেটা হচ্ছে, আমাকে একটু সময় দিবেন, আমি একটু স্ক্রিন শেয়ারে যাই। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন এখন লেকচার শিট 5? সবাই কি দেখতে পাচ্ছেন লেকচার শিট 5? ওকে, ওকে, থ্যাঙ্কস। আপনার স্ক্রিনে আপনাদের আমি চ্যাট অপশনটা অন রাখছি, যেন আপনাদেরকে ইনস্ট্যান্টলি যেন উত্তর দেওয়া যায়। কিন্তু আপনাদের স্ক্রিনে কি ইয়েটা দেখা যাচ্ছে? আপনাদের চ্যাট অপশন বা মেসেজ চ্যাটটা কি ভিজিবল হচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাই। ও, মিটিং চ্যাটটা তাহলে ভিজিবল হচ্ছে না? না, ভিজিবল হলে এটা অবশ্যই রাখা যাবে না এক্ষেত্রে, কারণ যেহেতু এটা রেকর্ড ক্লাস। আচ্ছা, আমি মোটামুটি একটা কর্নারে করে সেট করে নিয়েছি। ওকে, এখন আমরা তাহলে একটু আগাই। প্রথমেই আমাদের আজকে প্রাসঙ্গিক ক্লাস হচ্ছে টেন্স। আপনারা টেন্সের ব্যাপারে অনেকেই জানেন। আচ্ছা, আপনারা কি চান আমি একেবারে ছোটখাটো সব বিষয়, মানে যেটা একেবারে টেন্সের বেসিক বলতে গেলে তো আসলে এটা ক্লাস 5-এর যে আলোচনাটা আমাদের স্কুলগুলোতে আলোচনা হয় একেবারে সেই লেভেল থেকে স্টার্ট করাটা এটা অনেক সময় সাপেক্ষ, নাকি শুধু এক্সাম রিলেটেড বিষয়গুলো আপনাদের বলবো, মানে যেটা নিয়ে আপনাদের প্রবলেম হতে পারে ওইটা হলে ভালো হয়। যেমন ধরেন টেন্সের এখানে যে আলোচনাটা আছে প্রথম পেজে, এটা আপনাদের জন্য অনেকের হয়তো লাগবে না। যেমন টেন্স 3 প্রকার, হ্যাঁ, টেম্পাস শব্দ থেকে টেন্স আসছে, এগুলো আপনারা আমার এই শীটটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা তখন পড়ে নিতে পারবেন। তা আমার মনে হয় সরাসরি আমরা কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করলে ভালো, মানে কিভাবে পরীক্ষা প্রশ্নগুলো আসে সেটা যদি আপনারা যদি স্টাডি করেন এটাই বেশি কাজে আসবে। তারপরও বেসিক বোঝার জন্য আমি একটা কথা আপনাদেরকে 5 মিনিটে একটা বিষয় ক্লিয়ার করে দিই আগে, সেটা হচ্ছে কি জানেন, টেন্সটা আপনি কিভাবে পড়বেন এই উপায়টা একটু আপনারা আগে একটু সবাই শুনে নেন। সেটা হচ্ছে, যদি কখনো আপনি কোন একটা টেন্সের স্ট্রাকচার জানেন, আচ্ছা, টেন্স স্ট্রাকচার কি সবাই জানেন কিনা আগে এটা একটু ক্লিয়ার করি, কারণ এটা ক্লিয়ার না হলে এই তো মানে বিপদ। আপনারা সবাই কি টেন্স স্ট্রাকচার গুলো পারেন কিনা প্রথমে আপনার কাইন্ডলি এটা একটু জানান, যদি কেউ এমন থাকেন যে আপনার ধরেন টেন্সের স্ট্রাকচার গুলো জানেন না। যেমন ধরেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু আপনি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে যান তাহলে সেটা কিন্তু সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম না, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। আবার যদি ধরেন আমি আপনাকে বলি যে আপনি কোনো সেন্টেন্সে রিসেন্টলি অথবা লেটলি অথবা কোনো সেন্টেন্সে অলরেডি পেয়েছেন, তাহলে সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট। এখন আপনি প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার যদি না জানেন তাহলে কিন্তু বিপদ। সো আমি 1 নম্বরে যেটা বলবো, ইভেন আপনারা একেবারেই যারা টেন্স টোটালি জানেন না, আজকেই প্রথম করতেছেন, মানে হয়তো হতে পারে যে আপনি 8 বছর 10 বছর পরে আজকেই টেন্সটা ধরলেন, তাহলে আমি প্রথমেই বলবো কষ্ট করে আপনারা শুধু স্ট্রাকচারটা আগে শিখে ফেলেন। দেখেন, আপনি টেন্সের স্ট্রাকচার শেখা মানে আপনার 50% কাজ কিন্তু শেষ। বাকিগুলো কিভাবে করবেন এগুলো একদম ওয়ান টুর ব্যাপার, এগুলো আমি এখনই আপনাদেরকে ক্লিয়ার করে দিই। কিন্তু স্ট্রাকচার যদি কারো জানা না থাকে
হয়তো আপনারা অনেকে হয়তো সংকোচের কারণে, হয়তো লাজ লজ্জার কারণে হয়তো নাও বলতে পারেন, আমার এখানে শেয়ার নাও করতে পারেন, কিন্তু আমি এটা বলে দিচ্ছি একদম গুরুত্ব দিয়ে। আপনি টেন্সর স্ট্রাকচার জানেন না, তার মানে হলো আপনি ইংরেজিতে বাজে একটা অবস্থায় পড়ে যাবেন, ইংরেজি কখনোই আপনার পক্ষে ভালো করা সম্ভব হবে না। ওকে, এখন আবার নেক্সট কথাটা বলি। যদি স্ট্রাকচার জেনে থাকেন বা আজকে ধরেন শিখে ফেললেন, এরপরে কি করবেন? সাজ্জাদ, স্ট্রাকচার সবসময় মনে থাকে না, না? আচ্ছা, তাইলে যদি মনে না থাকে, আপনাকে এটা কষ্ট করে হলে এটা মনে রাখার ব্যবস্থা করতে হবে। যেমন ধরেন আপনি একটা কাজ করতে পারেন, যাদের স্ট্রাকচার গুলো মনে থাকে না, আপনি সহজ স্বীকারোক্তি দিয়েছেন সাজ্জাদ, এই জন্য থ্যাঙ্কস। অনেকেই আবার ক্লাসে হয়তো শেয়ার করতে চায় না তাদের অসুবিধার কথাগুলো। দেখেন, এখানে আসলে সংকোচের কিছু নাই। পারি না বলাটা কখনো লজ্জার না, বরং আমি যদি পারার মতো ভান করে থাকি, তাহলে আমি কখনো শিখতে পারবো না, তখন এটাই আমার জন্য সারা জীবন লজ্জা হয়ে থাকবে। সো সবাইকে বলি, সবাই খেয়াল করেন, যদি আপনার স্ট্রাকচার যদি মনে রাখতে না পারেন, কি করবেন? প্রথম, আজকে আমার ক্লাস শেষ করার পরে আপনারা সবাই 12টা ছোট ছোট কাগজ নিলেন, অথবা যদি আপনাদের ওই যে মেডিসিনের যে প্যাড খাতাগুলো থাকে, সেগুলো থাকলে ওইরকম 12টা পেজ আপনি ছেড়ে নেবেন। কি করবেন জানেন? প্রত্যেকটা পেজে ছোট ছোট, এগুলো তো প্যাড খাতাগুলোতে ছোট ছোট পেজ থাকে, আপনি প্রত্যেকটা পেজের উপরে স্ট্রাকচার গুলো লিখে ফেলবেন, কেমন? এবং লিখতে গিয়ে আপনারা প্রথম ভুল যেটা, সেটা করবেন না। কোন ভুলটা? যেটা 99% বাংলাদেশি স্টুডেন্টরা করে, সেটা হচ্ছে একটা স্ট্রাকচার লিখে এভাবে, যেমন ধরেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সে লিখতেছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তার প্লাস বিং প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন প্লাস ফোর্সিস। দেখেন, এই স্ট্রাকচার যদি আমি আপনারা যদি সকাল বিকাল 2 বেলা করে যদি আমি ওষুধের মধ্যে খাওয়াই, 1 মাস ধরে এই ওষুধটা খাওয়ালেও আপনার কিন্তু কোনো কি হবে না, রোগের উন্নতি হবে না, মানে আপনি টেন্সের ব্যারাম আপনার কখনো ঠিক হবে না। এটা কারণ হলো, আপনি এভাবে প্লাস প্লাস একটা লম্বা একটা কিচ্ছা কাহিনীর মতো এত জটিল করে যদি এটা মুখস্থ করতে যান, এটা কখনো মনে থাকবে না, এটা স্বাভাবিক। আপনি কি করবেন জানেন? প্রত্যেকটা টেন্সের সাবজেক্ট আছে, প্রত্যেকটা টেন্সে অবজেক্ট আছে, প্রত্যেকটা টেন্সে আপনার কমপ্লিমেন্ট আছে, প্রত্যেকটা টেন্সে আপনার হচ্ছে ওই যে কি বলে অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। সো এগুলো কেন মুখস্থ করবেন? আপনি শুধু একটা জিনিসই মুখস্থ করবেন, কোনটা? যেটা প্রত্যেকটা টেন্সের মধ্যে পার্থক্য নির্ধারণ করে। প্রতিটা টেন্সের মূল পার্থক্যটা কোন জায়গায় বলেন তো? মূল পার্থক্য হচ্ছে তার ভার্বে। শুধু ভার্বটা মুখস্থ করবেন। So আজকে থেকে আমার সকল স্টুডেন্টকে বলে দিচ্ছি, এটা আমার অন্যান্য ব্যাচের স্টুডেন্টদেরকে এটা আমি বলি, টেন্স মুখস্থ করার একদম সহজ ফর্মুলা, শুধু ভার্বটা মুখস্থ করবে, প্রত্যেকটা টেন্সের ভার্বটা। ভার্ব বলতে এখন অক্সিলারি আর মেইন ভার্ব দুটো আছে। আপনি বলতে পারেন স্যার, তো দুই দুই ধরনের ভার্ব আছে, রাইট? দুটো ভার্ব শুধু মুখস্থ করবেন, যেমন প্রেজেন্ট ডেফিনিট টেন্স মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট অবজেক্ট এগুলো সব টেন্স আছে, এগুলো মুখস্থ করার দরকারই নাই। আপনি প্রেজেন্ট ডেফিনিট টেন্স মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আজকে থেকে এই রুলটা আপনি আপনার পরবর্তী প্রজন্মকে সেভাবে শেখাবেন, আপনার ছোট ভাই বোন থাকলে সেভাবে শেখাবেন। আপনাদের মধ্যে যারা এখানে প্যারেন্টস আছেন, তারা আপনাদের চাইল্ডকে, ছোট বাচ্চা যে ক্লাস 2, 3, 4-এ পড়ে, তাকে এভাবে আপনি শেখাবেন। আপনার ঘরে অন্যান্য চাইল্ড থাকলে তাকেও আপনি এভাবে শেখাবেন। আর বাংলাদেশের 99% স্টুডেন্টরা কি করে? পুরো জিনিসটা মুখস্থ করতে করতে গড় 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 করে তার শুধু স্ট্রাকচার মুখস্থ করতে 1 সপ্তাহ 1 মাস। আমি এমনও দেখেছি আমার স্টুডেন্ট গুলারে, যারা জুনিয়র লেভেল স্টুডেন্ট মানে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, তাদেরকে আমি 1 মাস ধরে শুধু স্ট্রাকচার শেখাতে হয়, যারা দুর্বল স্টুডেন্ট। তো যাই হোক, তাহলে কি পড়বেন? প্রেজেন্ট ইনফিনিট টেন্স মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে অ্যাম ইজ দা প্লাস ভার্বের আইএনজি, এইটুক। প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ব্যাস, আপনি এখনই 3 মিনিটে 3টে স্ট্রাকচার ক্লিয়ার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের আইএনজি। আর আহ, একটা বিষয় তবে আপনাদেরকে বলবো, যেটা মোস্ট অফ দ্য স্টুডেন্টস ভুল করে, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফর অথবা সিন্সের যে ফাংশনটা, সেটা অনেকেই ব্যবহার করে না, সেটা একটা আপনাদের ব্যবহার করতে হবে। সো এখন বলেন, এইটা আপনাদের ক্লিয়ার হলো কিনা? ওকে, সো থ্যাংক ইউ ফর ইয়ার ফিডব্যাক, আপনারা সবাই বুঝতে পেরেছেন। ওকে, ভালো লাগলো শুনে। এখন তাইলে আপনারা এবার যারা তাইলে প্রেজেন্ট টেন্সের যে 4টে স্ট্রাকচার
আমি আরেকবার বলে দিচ্ছি, দেখি আপনারা তাহলে এখন নিজেরা একটু টেস্টিং করে দেখেন তো এই চারটা আপনি বলতে পারেন কিনা, যারা স্ট্রাকচার কম মনে রাখতে পারেন। প্রেজেন্ট ডিফিনিট টেন্স মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে অ্যাম ইজ আর প্লাস ভার্বের আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের আইএনজি। শুধু এক্সট্রা করে ফর সিন্সটা এখানে অ্যাড করে দিবেন। কেন জানেন? আবার এই কারণটা বলি কেন ফর সিন্স অ্যাড করতে বলছে। দেখেন, দুইটা বাক্য বলি, একটু ভালো করে খেয়াল করেন সবাই। একটা হচ্ছে আহ, ফাহিম এখন ফুটবল খেলছে। প্রমিত বাংলায় বললে খেলছে, আর আপনাদের আঞ্চলিক ভাষায় বললে আপনারা বলবেন খেলতেছে। কেমন? তাহলে ফাহিম এখন ফুটবল খেলতেছে, এই কথাটা মানে কি? কাজটা এখন চলতেছে, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কিন্তু ফর সিন্সের ফাংশন নাই। কিন্তু আমি যখন বলবো ফাহিম আধা ঘন্টা ধরে বা 1 ঘন্টা ধরে ফুটবল খেলতেছে, মানে কতক্ষণ ধরে কাজটা চলতেছে সময়ের উল্লেখটা এখানে রয়ে গেছে না? 1 ঘন্টা ধরে। এই ধরনের সময়ের উল্লেখটা যখন থাকে, ওটা তখন আর শুধু কন্টিনিউয়াস টেন্স হয় না, ওটা তখন হয়ে যায় পারফেক্ট কন্টিনিউয়াস। তখন সেখানে ফর এবং সিন্সের ব্যবহার করতে হবে। তার মানে আপনি ফর এবং সিন্স যদি না দেন, তাহলে কিন্তু সেটা কি হয় না? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। ফর এবং সিন্স কার জন্য? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য। শুধু কন্টিনিউয়াস টেন্সে ফর সিন্স ব্যবহার করা যায় না। যেমন কাউসার হাবিব একটা এক্সাম্পল এখানে দিয়েছেন, ফাহিম ইজ প্লেইং ফুটবল ফর 30 মিনিটস। এটা কিন্তু একটা রং সেন্টেন্স হয়ে গেল। কেন? কারণ আপনি কন্টিনিউয়াস টেন্সে ফর সিন্স দিয়েছেন। সো ফর সিন্সটা তাহলে কার জন্য? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য। শুধু কন্টিনিউয়াস টেন্সের জন্য ফর সিন্স ব্যবহার করা যাবে না। শুধু কন্টিনিউয়াস টেন্স মানে কি? এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেখানে আমি ফর সিন্স ব্যবহার করতে পারবো না। তাহলে ফর সিন্স কার জন্য ফিক্সড? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য ফিক্সড। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? অ্যাম ইজ আর হয় নাকি হ্যাভ হ্যাজ হয়? হ্যাভ হ্যাজ হয়, সঙ্গে একটা বিন যুক্ত হয়। তাহলে যদি আমি বলি না কাউসার হাবিব, সরি বলার কিছু নাই, ভুল হতে পারে, ইটস ওকে ফাইন। তাহলে আপনি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন ইউজ করবেন, যেমন ফাহিম হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তো আমরা জানি ফাহিম এটা সিঙ্গুলার, তাহলে হ্যাভ বিন হয় না, তাহলে কি হবে? হ্যাজ বিন। তাহলে ফাহিম হ্যাজ বিন প্লেইং ফুটবল, তারপর আমি বলবো ফর 30 মিনিটস। ঠিক আছে? 1 ঘন্টা হলে আমি বলবো ফর 1 আওয়ার। তাহলে এক কথায় শুধুমাত্র পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্যই ফর অথবা সিন্স ব্যবহার করতে হবে। এই রুলটা একেবারে পারফেক্টলি মাথায় সেট করে ফেলেন। এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে গেলেও সেম কেস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে গেলেও সেম কেস। শুধুমাত্র পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য ফর সিন্স, আর শুধু কন্টিনিউয়াস টেন্সে ফর সিন্স ব্যবহার করা যাবে না। এটা হলো একদম ফিক্সড। তাহলে এখন প্রেজেন্টের চারটা স্ট্রাকচার আপনাদের ক্লিয়ার হয়ে গেল, আই হোপ। রাইট? এখন আসেন পাস্ট টেন্সের চারটা। পাস্ট টেন্সে প্রথমেই আমরা পাচ্ছি ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানেই মনে রাখবেন ভার্বের পাস্ট ফর্ম। এখন অনেকে পাস্ট ফর্ম কি, এই জায়গাতে অনেকের ঝামেলা আছে আমি জানি। আমি প্রচুর স্টুডেন্ট পড়াই, ফেস করি এগুলা, তাই এগুলো আমি ভালো মতোই জানি যে আপনাদের পাস্ট ফর্মে ঝামেলা আছে। সো এই জায়গাতে যাদের ঝামেলা আছে তাদেরকেও বলবো আজকে আমার ক্লাস শেষ করার পরে আপনারা ভার্বের লিস্টটা ভালো করে ক্লিয়ার করে ফেলবেন। ভার্বের কোন লিস্ট? ছোটবেলায় যে লিস্টটা আপনারা পড়ছিলেন, ডু ডিড ডান, গো ওয়েন্ট গন, প্লে প্লেড প্লেড, সি স সিন। মনে পড়তেছে কিনা বলেন? আপনারা যত ইংরেজিতে বোকা হন, পিছায় থাকেন, যত ইংরেজিতে দুর্বল হন, একেবারে সংকোচ করার কোনো কারণ নাই। আমি আপনাদের একেবারে এবিসিডি সহ দেখা দিব ইনশাল্লাহ। যেটাই পারবেন না শুধু শেয়ার করবেন। সুতরাং যেটা বলতেছি, এই যে ভার্ব গুলা, হ্যাঁ একজন বলেছেন কনজুগেশন অফ ভার্বস, থ্যাংক ইউ। যেগুলোকে কনজুগেশন অফ ভার্বস বলা হয়, ছোটবেলার বইতে আপনারা দেখবেন স্ট্রং ভার্ব উইক ভার্ব বলা হয়, রেগুলার ভার্ব ইরেগুলার ভার্ব বলা হয়। এগুলা কথা বলতেছি। এগুলো আপনাদের ঝামেলা আছে কিনা? যদি থাকে আপনারা আপাতত 100টা ওয়ার্ড, 50টা ওয়ার্ড যেগুলো আপনার পরিচিত সেগুলো অন্তত শিখেন। 500 1000 এখন শেখার দরকার নাই, আপনি আপাতত বেসিক 50 থেকে 100টা ওয়ার্ড এগুলো শিখেন। এগুলো শিখলে আপনি অন্তত পক্ষে টেন্সটা ইউজ করতে পারবেন। টেন্স যখন আপনি ইউজ করতে জানবেন, আপনার মধ্যে কনফিডেন্স চলে আসবে, তখন অটোমেটিক্যালি আপনাকে ওই আপনার কনফিডেন্সটা আপনাকে দৌড়াবে আরো বেশি বেশি ওয়ার্ড শেখার জন্য। তাহলে আপনি কি করবেন বলেন? আপনি প্রথমেই আপনি ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই জিনিসগুলা ক্লিয়ার করে ফেলেন। একদিনে ক্লিয়ার করার দরকার নাই। ওই 50টা শিখেন। কোনগুলা? ডু ডিড ডান, গো ওয়েন্ট গন, সি স সিন,
ঠিক আছে, এগুলো করেন, এগুলো শিখেন। গ্রো, জন্মানো, গ্রো থেকে কি হয়, গ্রু, গ্রোন। ঠিক আছে, এই ধরনের ওয়ার্ড গুলা যেগুলো ভিন্ন ভিন্ন নিয়মে পাস ফর্ম পাস পার্টিসিপল হয়, এগুলো একটু বেশি শিখবেন। 50টা এরকম ওয়ার্ড শিখেন, তাহলে আপনি আইডিয়া আপনার চলে আসবে। আর যেগুলা একই নিয়মে হয়, যেগুলোকে আমরা বলি রেগুলার ভার্ব, একই নিয়মে হয় ইডি দিয়ে, সেগুলো মুখস্থ না করলেও চলে। কেন? কারণ প্লেট 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 সবগুলো ইডি দিয়ে হচ্ছে। স্ট্যাবলিশ, স্ট্যাবলিশড, স্ট্যাবলিশড, পাস ফর্ম পাস পার্টিসিপল ইডি দিয়ে হয়ে গেল। ওয়ার্ক, কাজ করা, ওয়ার্কড, ওয়ার্কড, একই রকম, একই নিয়ম। এরকম হাজার হাজার ভার্ব আছে, এগুলো মুখস্থ করার দরকার নাই, কারণ এগুলোতে ইডি দিয়ে হচ্ছে একই নিয়মে। এগুলো মুখস্থ কি করবে? যেগুলো ভিন্ন নিয়মে হচ্ছে সেগুলো মুখস্থ করবেন। এই ধরনের 50টা বা 100টা মুখস্থ করেন। আপাতত আজকের জন্য আপনাদেরকে বলবো অন্তত 50টা মুখস্থ করেন বাসায় বসে বসে। ঠিক আছে, তাহলে আমি আপনাদের দুটো টেকনিক দিলাম, এগুলো কিন্তু ভুলে যাবেন না, এগুলো কাজগুলো করবেন। প্রথম টেকনিক হচ্ছে 12টা কার্ড নিবেন বা 12টা পেজ নিবেন, প্রত্যেকটা পেজে একটা একটা টেন্সের স্ট্রাকচার লিখবেন। লেখার পরে ওই টেন্সের একটা দুইটা করে উদাহরণ, এক্সাম্পল সেন্টেন্স নিজের মতো করে বানাবেন। ঠিক আছে, বানানোর পরে আরেকটা কাজ করবেন, সেটা আমি একটু পরে বলতেছি, একটু পরে আমার টেন্সের ফাংশনে গেলে তখন বলবো। আর দ্বিতীয় যে কাজটা আপনাদেরকে দিছি সেটা হচ্ছে কনজুগেশন অফ ভার্বস। এই যে রেগুলার ভার্ব, ইডি যুক্ত, এগুলো শিখবেন না। কোনগুলা? ইরেগুলার ভার্ব, যেগুলা ভিন্ন ভিন্ন নেমে পাস্ট পাস্ট পার্টিসিপল হয়, এই ধরনের 50 থেকে 100টা। কোত্থেকে? ঠিকানা তো বলে দিছি। আমরা 5, 6, 7, 8 এর জুনিয়র লেভেলের বই থেকে এগুলো, এই বই, এই ওয়ার্ড গুলো কালেকশন করবেন। আপনাদের যা বাসায় যেরকম সহজ বই আছে সেখান থেকে এগুলো কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, এরপরে যদি কোনো বই যদি না থাকে, জুনিয়র লেভেলের বই যদি না থাকে, একটু মেসেজ করবেন আমাকে, আমি না হয় কোনো একটা কালেকশন আপনাকে, লিস্ট আপনাকে পাঠিয়ে দিব। আচ্ছা, এবার শোনেন, তাহলে পাস্ট টেন্সের 4টা। ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রথমে আমরা কি ইউজ করব বলেন? ফার্স্ট ইনডিফিনিট টেন্স মানে কি বলেন তো? কি বলছিলাম মনে আছে? ফার্স্ট ইনডিফিনিট মানেই শুধু মনে রাখবেন ভার্বের কি ফর্ম, পাস্ট ফর্ম। তাহলে আমরা ভার্বের কয়টা ফর্ম পাচ্ছি? 3টা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। কেমন? তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে কোন ফর্ম বসাবো আমরা? ভার্বের পাস্ট ফর্ম। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি পাবো? এম, সরি, ওয়াজ, ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। কেমন? তাহলে ওয়াজ অথবা ওয়্যার সাথে কি হবে? ভার্বের আইএনজি। তারপর আছে পাস্ট পারফেক্ট টেন্স, সেখানে কি হচ্ছে? হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। কেমন? আর পাস্ট পারফেক্ট টেন্স যেহেতু জানেন, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু একদম সহজ। পারফেক্ট টেন্সে যে শব্দটা, যে অক্সিলারিটাই থাকে, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে পারফেক্ট কন্টিনিউয়াসে গেলে সেটা বিন যুক্ত হয়ে যায়। এটা কি আপনারা খেয়াল করছেন? যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি হলো হ্যাভ, হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সেটা কি হয়ে যায়? হ্যাভ বিন, হ্যাজ বিন। তাই না? একইভাবে পাস্ট পারফেক্ট টেন্স অক্সিলারি হচ্ছে হ্যাড, সুতরাং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সেটা হয়ে যাবে হ্যাড বিন। ওকে, তো এইটা একটু আপনার মাথায় রাখবেন। একটা মেসেজ এসেছে, এটা কার? কাউসার হাবিব। কারো যদি কনজুগেশন ভার্বের লিস্ট দরকার হয়, আপনি পিকচার পাঠাবেন। ওকে, থ্যাংক ইউ কাউসার, থ্যাংক ইউ, ইটস সো কাইন্ড অফ ইউ। আপনি অবশ্যই এটা পারেন। আপনার আমাদের গ্রুপের কেউ যদি আপনারা চান আমাদের কাউসার হাবিবের হেল্প নিতে পারেন, আপনারা গ্রুপে আপনারা এটা ইয়ে করবেন, মেসেজ করলে কাউসার হাবিব আপনাদেরকে এটা মেসেজে সে ছবি তুলে পাঠিয়ে দিবে, তার কাছে লিস্ট আছে। থ্যাংক ইউ। ওকে, এভাবে আমরা একে অপরকে কোঅপারেট করলে আমাদের এই গ্রুপের প্রত্যেকে আসলে উপকৃত হবে। আচ্ছা, সো যেটা বলছিলাম, তাইলে আবার বলছি, পাস্ট ইনডিফিনিট হলো ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের আইএনজি, পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি। আর যেহেতু এটা পারফেক্ট কন্টিনিউয়াস, সুতরাং বুঝতে পারছেন এখানে ফর এবং সিন্সের ফাংশন আছে। আর কতগুলো কমন মিল আছে, এগুলো আপনারা একটু খেয়াল করলেই বুদ্ধি দিয়ে, আপনাদের নিজ বুদ্ধি দিয়ে আপনারা এগুলো মনে রাখতে পারেন। যেমন প্রত্যেকটা কন্টিনিউয়াস দেখবেন ভার্বের আইএনজি হয়, খেয়াল করছেন? শুধু কন্টিনিউয়াস হোক, পারফেক্ট কন্টিনিউয়াস হোক, প্রত্যেকটা কন্টিনিউয়াসের স্ট্রাকচার মানে মূল ভার্বের আইএনজি। আর প্রত্যেকটা পারফেক্ট টেন্স মানেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এই ধরনের কমন মিল এগুলো তো আছেই। তো সুতরাং এগুলো মনে রাখা একদম সহজ হয়ে যায়। আচ্ছা, তারপরে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আপনারা সবাই জানেন, এই রুলটা কিন্তু জানে না এমন স্টুডেন্ট কম আছে। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট মানে আমরা জানি শ্যাল অথবা উইলের ফাংশন। এখন আধুনিক ইংরেজিতে শ্যালের ব্যবহার নাই তেমন একটা, এটা ব্রিটিশ জাদুঘরে চলে যাচ্ছে অনেকটাই। এখন ব্যবহার করবেন শুধুমাত্র উইল। কেমন? তাহলে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কি উইলের ফাংশন। কেমন? তারপরে
ফিউচার ইনডিফিনিট তো গেল, কন্টিনিউয়াস টেন্সে উইলটা হয়ে যাবে উইল বি, ফিউচার পারফেক্ট টেন্সে উইল বিটা হয়ে যাবে উইল হ্যাভ। তাহলে আবার বলছি ফিউচার ইনডিফিনিট উইল। আরেকটা কথা বলি আপনাদের, ভেরি ইম্পর্টেন্ট, উইলের পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবেন না, এটা বলবেন ভার্বের বেস ফর্ম। কারণ উইল একটা কিন্তু মডেল ভার্ব, মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসাতে হয়। বেস ফর্ম মানে তো জানেন, ভার্বে কোনো চেঞ্জ করা যায় না, ভার্বের সাথে অ্যাজ বাই ইয়েসও বসানো যাবে না, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাজ বাই ইয়েস বসানো যাবে না। অর্থাৎ উইলের পরে ভার্বের বেস ফর্ম মানে একেবারে ভার্বের মূল ফর্ম, কোনো চেঞ্জ নাই। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হবে উইল বি প্লাস, যেহেতু কন্টিনিউয়াস তাহলে ভার্বের আইএনজি। ফিউচার পারফেক্ট টেন্সে হবে উইল হ্যাভ, তারপরে যেহেতু পারফেক্ট টেন্স তাহলে উইল হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি পারফেক্টের সাথে বিন যুক্ত হয়, তার মানে উইল হ্যাভ এর সাথে বিন যুক্ত হলে কি হবে, উইল হ্যাভ বিন, তারপরে ভার্বের আইএনজি। এবং যেহেতু এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আপনারা জানেন পারফেক্ট কন্টিনিউয়াস এর জন্য হ্যাভ, সরি, ফর অথবা সিন্স বসাতে হয়। আরেকটা অতিরিক্ত ওয়ার্ড এখানে বসে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফর সিন্সের পাশাপাশি এখানে অনেক সময় টিল এবং আনটিলও বসে। ঠিক আছে, এই হলো আপনাদের 12টা টেন্সের স্ট্রাকচার। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। এখন আমি আপনাদেরকে টেন্সের ব্যবহারগুলো নিয়ে আলাপ করব। প্রথমেই আমাদের আলোচনার টপিক হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, আমরা সেখানে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রুল নাম্বার 1-এ এখানে কি বলা হচ্ছে সেন্টেন্সে, অলওয়েজ, অফেন, হাউ অফেন, ভেরি অফেন, সামটাইমস, occasionally, usually, generally, frequently, regularly, আর হচ্ছে এভরিডে। কেমন এই সমস্ত ওয়ার্ড গুলা? আচ্ছা, এভরিডে, উইক, মর্নিং এগুলো আছে। অন মানডেজ, অন মানডেজ মানে প্রতি সোমবারে বোঝায় আর কি, সোমবারের দিনগুলোতে। তারপরে হচ্ছে টোয়াইস, মানে কোন একটা কাজ যখন সে নিয়মিত ভাবে ধরেন 2বার করে করে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে 2বার, সে ধরেন কোথাও বেড়াতে যায়, ঠিক আছে, তো এরকম কোন একটা কাজ যদি কেউ নিয়মিত করে, 2বার, 3বার, 4বার, বারবার করে, ফ্রিকুয়েন্টলি করে। তারপরে ইন সামার, ধরেন প্রতি গ্রীষ্মকাল আসলে সে কোন একটা ভিজিট বা ট্যুরে যায়, এই ধরনের কোন একটা কাজ রেগুলারলি বা ইরেগুলারলি কেউ কোনো কাজ করে বোঝালে, আপনারা জানেন যে কোনো নিয়মিত, অনিয়মিত বা অভ্যাসগত কাজ বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা যারা জানেন না জেনে রাখবেন। তো সুতরাং যেহেতু এই সমস্ত শব্দগুলো দ্বারা এক ধরনের কাজের হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝায়, অভ্যাসগত কাজ বোঝায়, সো এই সমস্ত ওয়ার্ড গুলো থাকলে সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বেসিক্যালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি সেটা আপনারা অনেকেই জানেন। যে কোনো কাজ কেউ যদি নিয়মিত বা অনিয়মিত ভাবে করে, অভ্যাসগত ভাবে কাজ করে, চিরন্তন সত্য বোঝায়, তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি, ঠিক না? তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ফাংশন এখানে এসছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, একটু আগে আপনাদেরকে বলেছিলাম দুটো কাজ বাসায় করতে বলেছি। প্রথম কাজ কি ছিল? প্রথম কাজ ছিল আপনাদেরকে 12টা কার্ড অথবা পেজ মেনটেন করতে বলেছি স্ট্রাকচার মনে রাখার জন্য। সেখানে আমি একটা কাজ আপনাদেরকে কিছুক্ষণ পরে বলবো বলছিলাম, সেই কাজটা হচ্ছে এটা। অর্থাৎ এই যে ওয়ার্ড এখানে কতগুলো দেখতেছেন, এই ওয়ার্ডগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলোকে আমরা বলি কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলা আপনাদের বিসিএস থেকে শুরু করে যে কোনো চাকরি পরীক্ষার জন্য এই কিওয়ার্ড গুলো ভেরি ইম্পর্টেন্ট। এই কিওয়ার্ড গুলো আপনারা আলাদা করে আপনারা নোট করবেন আপনাদের ওই ছোট ছোট প্রতিটা পেজে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে পেজ, সেখানে এই ওয়ার্ড গুলো আপনারা লিখে রাখবেন। তাহলে হবে কি, পরীক্ষার হলে ধরেন আপনি সেন্টেন্সটা কোন টেন্সে হবে সেটা আপনি নিশ্চিত না, কিন্তু আপনি সেন্টেন্সের মধ্যে এই তালিকার যে কোনো একটা ওয়ার্ড আপনি ধরেন পেয়েছেন ইউজুয়ালি, ধরেন এখানে দেওয়া আছে সামটাইমস, এখানে দেওয়া আছে ধরেন ভেরি অফেন, এখানে দেওয়া আছে রেগুলারলি। এই ওয়ার্ডগুলো দেখার সাথে সাথে আপনি কিন্তু বুঝতে পারবেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হতে পারে বাক্যটা অনেক কঠিন, বাক্যের অর্থ আপনি বুঝেন নাই, কিন্তু বাক্যের ভেতরে এই ধরনের ওয়ার্ড গুলো থাকার কারণে আপনি ক্লিয়ারলি মনে রাখতে পারেন যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা ফাংশন। তো সুতরাং কোন একটা সেন্টেন্স পরীক্ষায় আনসার করার জন্য এই কিওয়ার্ড গুলা খুবই জরুরি আপনাদের জন্য। আমি বলবো এই কিওয়ার্ড গুলো আপনারা ভালো করে মুখস্থ করে ফেলবেন, কেমন? তাহলে একটা গেল রুল 1, কেমন? তাহলে এগুলো আপনারা মনে রাখবেন ভালোভাবে, এগুলো মুখস্থ করে ফেলবেন। যেমন পরীক্ষা ধরেন আসলো হি শূন্যস্থানে আসলো টু দ্য পার্ক, তাহলে এটা কি হি, ধরেন পরীক্ষা আছে হি অলওয়েজ, তারপরে টু দ্য পার্ক, তাহলে হি অলওয়েজ যেহেতু দেওয়া আছে তাহলে অপশনের মধ্যে আপনি গো, গোজ, ওয়েন্ট, গন কোনটা ইউজ করবেন? যেহেতু অলওয়েজ দেওয়া আছে তাহলে আপনাকে বুঝে নিতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানেই ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম মানেই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মানেই আপনারা বুঝতে পারতেছেন সেখানে মানে আপনাদের প্রথম ফর্ম আর কি, অর্থাৎ ভার্বের যেটা মূল ফর্ম সেটাই আমরা বসাই দেই
পার্থক্য হচ্ছে কি, বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের পার্থক্যটা কোন জায়গায়? বেস ফর্ম হলে তো কোনো ধরনের এস বাই এস বসে না, কিন্তু প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে আমাকে অ্যালার্ট থাকতে হবে সাবজেক্ট সিঙ্গুলার কিনা। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস বসাতে হবে, আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে সেক্ষেত্রে আপনার ওটা এস বাই এস বসাতে হচ্ছে না, ওটা ভার্বে বেস ফর্মের মতোই যেমন আছে তেমন এটা বসে যায়। প্রেজেন্ট ফর্মের সাথে এটাই মূল পার্থক্য, প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস বসতে পারে আর বেস ফর্মের সাথে এস বাই এস বসানো যায় না। তাহলে এরপরে দেখেন আমিন টেক্স কফি এভরিডে, এখানেও আমরা ভার্বের সাথে এস যুক্ত দেখছি। তারপর দ্য সান রাইজেস, এখানে ভার্বের সাথে এস বাই এস বসছে। এখন আসে রুল নাম্বার 2। এই রুল নাম্বার 2 তে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করা এটা আপনারা অনেকেই জানেন। বর্তমান কালে কোনো কাজ চলছে, হচ্ছে, বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, যে কোনো কন্টিনিউয়াস মানে হলো চলমান কাজ, আর বর্তমানে যেটা চলমান বা চলছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এখানেও এরকম কয়েকটা কিওয়ার্ড আছে, এগুলো আপনারা ভালো করে মুখস্থ রাখবেন। সেগুলো কি? যেমন নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এই সমস্ত শব্দগুলো এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা আপনারা মুখস্থ করে রাখবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি রুল নাম্বার 3, সেখানে আমরা দেখতে পাচ্ছি আরো কতগুলো কিওয়ার্ড। যেমন কি 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 আছে? এই যে জাস্ট, অলরেডি, লেটলি, রিসেন্টলি, এই যে এক গাদা শব্দ আছে, আমি এখানে মার্ক করে দিচ্ছি। এই জাস্ট নাও পর্যন্ত এগুলো সবগুলোই হচ্ছে মূলত প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শব্দ, সেগুলো আপনার মুখস্থ করে রাখবেন। তবে এই সমস্ত শব্দগুলোর মধ্যে কয়েকটার ফাংশন বা অর্থ আপনারা অনেকে জানেন না, তাই আমি একটু বলে দিচ্ছি। পরে আপনারা আবার এই ক্লাসটা যখন রিপিট শুনবেন, আমার রেকর্ড ক্লাসটা, তখন আপনারা এটা প্রয়োজনে আরেকটু মিলিয়ে নেবেন। আমি এখন একটু দ্রুত বলে দিয়ে যাই, যেহেতু ক্লাসগুলো রেকর্ডে আপনারা পুনরায় শুনতে পারবেন। জাস্ট মানে হলো এই মাত্র, মানে এই মাত্র কেউ কোনো কাজ করেছে বুঝালে তখন আমরা ইংলিশে জাস্ট এবং জাস্ট নাও দুইটাই ব্যবহার করতে পারি। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটোই দেওয়া আছে। প্রথমেই তালিকার প্রথম শব্দটা হলো জাস্ট, এবং শেষের শব্দটি হচ্ছে জাস্ট নাও, দুটোই ব্যবহার করতে পারবেন। তারপরে আছে অলরেডি, অলরেডি মানে হলো ইতোমধ্যে, লেটলি মানে হচ্ছে সম্প্রতি, তারপর রিসেন্টলি মানে হলো সম্প্রতি, তারপরে ইয়েট, ইয়েট মানে হলো এখনো, মানে কেউ এখনো কোনো কাজ করেনি, সেই অর্থে আমরা ইয়েট ব্যবহার করি। যেমন আমি যদি কাউকে জিজ্ঞেস করি, ধরেন বললাম তুমি কি বইটা পড়েছো বা বইটা কি শেষ করেছো, তখন সে বললো না আমি এখনো শেষ করিনি। এখানে আমি ইয়েট ব্যবহার করবো। কেমন? আই হ্যাভ নট ফিনিশড দ্য হোল বুক ইয়েট, পুরো বইটা আমি এখনো শেষ করিনি, তাহলে আমি এখানে বলবো ইয়েট, এখনো। সাধারণত ইয়েটটা কিন্তু নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়। এই তথ্যটা যারা জানেন না এটা একটু জেনে রাখবেন। এখানে আমি দুটো এক্সট্রা তথ্য দেই আপনাদের, এই দুটো তথ্য আপনাদের কাজে লাগবে। একটা হচ্ছে ইয়েট, ইয়েটটা এমন একটা ওয়ার্ড যেটা সাধারণত নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়। এটা হ্যাঁবোধক বাক্যে আপনি সাধারণত ব্যবহার করবেন না। যেমন কেউ যদি বলে আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক ইয়েট, এটা কিন্তু সেন্টেন্সটা সঠিক হবে না। হ্যাঁ, এটা অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ইয়েট ব্যবহার করা যাবে না, বরং নেগেটিভ সেন্টেন্স ইউজ করতে হবে। অর্থাৎ আই হ্যাভ নট কমপ্লিটেড মাই ওয়ার্ক ইয়েট, আমি এখনো আমার কাজ শেষ করিনি। এভাবে ইয়েটটা ব্যবহার করতে হবে, হয় নেগেটিভ সেন্টেন্সে অথবা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে আমরা এটা ব্যবহার করতে পারি। আরেকটা তথ্য দেই, সেই তথ্যটা হচ্ছে অলরেডি, অলরেডিটাও নোট করেন সবাই। অলরেডিটাও হচ্ছে বৈশিষ্ট্য হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করা যাবে, উল্টোটা অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা যাবে না। যেমন কেউ যদি বলে সে ইতোমধ্যে পৌঁছেছে, হি হ্যাজ অলরেডি রিচড দেয়ার, সে ইতোমধ্যে সেখানে পৌঁছেছে, এটা সঠিক হবে। কিন্তু কেউ যদি বলে হি হ্যাজ নট অলরেডি রিচড দেয়ার, তখন কিন্তু সেন্টেন্সটা ভুল। কেন? কারণ অলরেডি নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা যাবে না। ওকে, আর বাকি ওয়ার্ড গুলোর ব্যবহার আই হোপ আপনারা ধরতে পারেন। যেমন সো ফার মানে কি? এই পর্যন্ত। যেমন আমি যদি বলি আমি এ পর্যন্ত আহ 50টা বই পড়েছি, এরকম যদি কেউ বলে তাহলে সেক্ষেত্রে সো ফার ব্যবহার করতে হবে, এবং সো ফার থাকলে সেন্টেন্সে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্স হিসেবে আমরা ব্যবহার করব। তারপর রুল নাম্বার 4-এ চলে আসেন, কোন কোন ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব সেটা। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে এখানে বলা হয়নি, আপনারা সবাই জানেন। ওই যে বলেছি সময় ধরে কোনো কাজ চলছে হচ্ছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন ফর এবং সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং সেটা এখানে আলাদা করে আসলে খুব বেশি এটা নিয়ে আলোচনার কিছু নেই। আর এরপরে আসেন পাস্ট ইনডিফিনিট টেন্স, যেমন ইয়েস্টারডে, লাস্ট টাইম। হ্যাঁ, লাস্ট প্লাস টাইম মানে বুঝছেন তো, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট উইক, এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যাগো, ফর আ ওয়াইল, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, আই উইশ, এই ধরনের ওয়ার্ড গুলো থাকলে সাধারণত আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। এটা আপনারা অনেকেই জানেন নিশ্চয়ই। সো এই ব্যবহারটা
এইভাবে আপনারা করবেন, অর্থাৎ পরীক্ষায় সরাসরি তার পাস্ট ইনডিফিনিট বলে দিবে না, এরকম কোন চিহ্ন যদি আপনারা পান তাহলে আপনারা সেটাকে পাস্ট ইনডিফিনিট করে দিবেন। আচ্ছা, আরেকটা কথা বলি, এখানে আরেকটা ওয়ার্ড ফ্রেজ আনা যেত, যেমন ওয়ান্স আসছে কিন্তু ওয়ান্স আপন টাইম আসে না। সো ওয়ান্স আপন টাইম থাকলে কিন্তু পাস্ট ইনডিফিনিট হয়। তারপরে এখানে ধরেন সময়টা সরাসরি আসে নাই, যেমন অনেক সময় অতীতের কোনো সময়ের উল্লেখ সরাসরি এভাবে আসতে পারে, যেমন ইন 2010, ঠিক আছে? এরপরে সেন্টেন্সটা আপনি কি করবেন, যেহেতু 2010 সাল এটা অতীতকালের একটা সাল, তাহলে এরপরে অংশে আপনি ভার্বের পাস্ট ফর্ম ইউজ করবেন, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট আর কি। পাস্ট ইনডিফিনিট মানেই তো ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এগুলো আপনার মাথায় রাখবেন। ইট ইজ টাইম দিয়ে কোনো বাক্য শুরু হয়েছে, অথবা ইট ইজ হাই টাইম দিয়ে কোনো বাক্য শুরু হয়েছে, তাহলে সেটা আপনি পাস্ট ইনডিফিনিট ব্যবহার করবেন। যেমন মহসিন woke up and saw an angel last night, কেমন? তাহলে এখানে woke up এটা পাস্ট ইনডিফিনিট কেন হয়েছে, মানে ভার্বের পাস্ট ফর্ম কেন, কারণ লাস্ট নাইট এখানে আছে। এরপরটা দেখেন, ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার লার্নিং সিস্টেমস। এখানে আহ আচ্ছা, পেজটা দেখা যাচ্ছে না? শিওর? ঘটনা কি, আপনারা কি সবাই কি পেজটা আসলে দেখছেন না? রুল নাম্বার 4 এটা কি দেখা যাচ্ছে না? একটু সবাই একটু জানান তো। ও, দেখা যাচ্ছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাইলে তো এখানে এই সমস্ত ওয়ার্ড, এই যে ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার লার্নিং সিস্টেমস, তো এখানে এই ইট ইজ হাই টাইমের পরে তার উই চেঞ্জড পারবে আমরা পাস্ট ইনভিটেন্স পাচ্ছি। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি রুল নাম্বার 7, সরি, রুল নাম্বার 5, সেটা হচ্ছে ফর সিন্স। আমি একটু আগে বলেছি ফর সিন্স এর ফাংশনটা ছোট করে বলি, ফর কখন সিন্স কখন। মোট সময় বোঝালে ফর হয়, আর যদি আপনার শুরুর সময় বোঝাই তাহলে সেটা হবে কি, সিন্স। এটা নিয়ে অলরেডি একটা রিলস শেয়ার করা হয়েছে আপনাদের রিলস ক্যারিয়ারে, এবং ওই ওই রিলসটাতে একদম ক্লিয়ার কাট এই তথ্যটা আমি দিয়েছি, আপনারা চাইলে আমার সেই রিলসটা দেখে নিতে পারেন। সেটা হচ্ছে মোট সময় বলতে কি আসলে, যেমন ধরেন আপনি কোনো একটা কাজ করছেন 2 দিন ধরে বা 3 দিন ধরে বা 3 সপ্তাহ ধরে বা 3 বছর ধরে, তাহলে এখানে টোটাল সময়টা আপনি বলতেছেন কয় দিন, কয় মাস, কয় বছর, টোটাল সময়টা বলতেছেন, এটা হলো ফরের ফাংশন। আর সিন্স এর ফাংশন হচ্ছে যেই দিন কাজটা শুরু হয়েছে বা যেই মিনিটে শুরু হয়েছে সেটা যদি আপনি নির্দিষ্ট করে বলেন, সেটা হলো সিন্স। যেমন যদি বলেন আপনি 10টা 25 মিনিট থেকে কাজটা শুরু হয়েছে, তাহলে আপনি বললেন সিন্স 10:25 AM। আপনি বলতেছেন ধরেন সোমবার থেকে কাজটি শুরু হয়েছে, তাহলে এখানে শুরুর সময় হচ্ছে সোমবার, তো এরকম শুরুর সময় বোঝালে তখন হচ্ছে কি সিন্স। যেমন সিন্স মানডে, এখানে টোটাল কয়দিন সেটা বলা হয়নি, তো এখানে যদি টোটাল 3 দিন বলতো তখন আপনি বলতেন ফর 3 ডেজ, কিন্তু সোমবার থেকে বললে তখন সিন্স মানডে। একইভাবে আপনি যদি বলেন 10 বছর ধরে কাজটি চলছে, তাহলে ফর 10 ইয়ার্স। কিন্তু যদি বলেন 10 বছর না বলে 2016, সরাসরি যদি আপনি সময়টা যদি বলেন শুরুর সময়টা, তাহলে তখন হবে সিন্স, সিন্স 2016। এভাবে আপনাকে উত্তর করতে হবে। এরপর আসলে রুল নাম্বার 6, বিফোর এবং আফটার। আপনারা একজন মনে হয় মেসেজ করছিলেন বিফোর আফটারের ফাংশন নিয়ে, সেটা হলো ইট হ্যাজ বিন রেডি সিন্স মর্নিং কাউসার হাবিব। হ্যাঁ, ঠিক আছে, এটা এটা ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর রুল নাম্বার 6, বিফোর আফটারের প্রশ্ন উত্তরটা দেই। সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স আমরা বিফোর আফটারের একটা ব্যবহার দেখি, যদিও আধুনিক ইংরেজিতে এখন বিশেষ করে চাকরি পরীক্ষাতে এখন আগের মতো শুধু বিফোর আফটার দিয়ে প্রশ্ন আসে না। যেমন এখানে একটা কমন উদাহরণ আছে, এটা বাংলাদেশের একটা জাতীয় উদাহরণ, আপনারা চিনেন এই উদাহরণটা? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের এটা জাতীয় উদাহরণ। এটা অর্থাৎ রোগী আসার পূর্বে ডাক্তার আহ, 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 আসলো, অথবা ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, বা ডাক্তার আসার পরের রোগী মারা গেল, এই টাইপের উদাহরণ আর কি। তো যাই হোক, কমন উদাহরণটা হচ্ছে মানে ডাক্তার আসার পূর্বে সাধারণত রোগীরা মারা যায়, মানে ঘটনাটা বাংলাদেশে কিন্তু কি, এটাই হলো জাতীয় উদাহরণ। তো এখন প্রশ্ন হলো, এই ডাক্তার এবং রোগী কে আগে আসছে কে মারা গেছে, এই উদাহরণটা এখনকার চাকরির পরীক্ষাগুলোতে তেমন একটা দেওয়া হয় না। এটা হচ্ছে ব্যাড নিউজ। এই কারণে আপনাদেরকে মূল ফাংশনটা খেয়াল করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যদি পাস্ট টেন্সে কখনো বিফোর আফটার দেখেন, তাহলে মনে রাখবেন সহজ ফর্মুলা হলো বিফোর মানে কি, পূর্বে, তাহলে বিফোর এর পূর্বের ক্লজ পাস্ট পারফেক্ট টেন্স হবে। অন্যদিকে আফটার যদি থাকে, আফটার এর পরের ক্লজ পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমি কি বললাম আরেকবার বলি, আপনারা মনে রাখেন, বিফোর এর পূর্বের ক্লজ এবং আফটার এর পরের ক্লজ পাস্ট পারফেক্ট টেন্স হবে। কিসের ক্ষেত্রে? অতীতকালের ক্ষেত্রে। অতীতকালে যদি বিফোর আফটার আসে, তাহলে কি রুলস বলছে আপনারা বলতে পারবেন সবাই? বিফোর এর পূর্বের ক্লজ এবং আফটার এর পরের ক্লজ পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর অন্য যে ক্লজটা থাকে, মানে এই ক্লজটা ছাড়া অন্য আরেকটা যেটা ক্লজ থাকে, মানে অন্য আরেকটা যেটা সেন্টেন্সের অংশ থাকে, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কেন?
কারণ একটা সেন্টেন্সে দুইটা পাস্ট পারফেক্ট হতে পারে না। এজন্য একটা পাস্ট পারফেক্ট হয়ে গেলে তখন বাকি আরেকটা অংশ সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হতে হবে। সো আমরা তাহলে যেটা বুঝলাম সেটা হচ্ছে বিফোরের পূর্বের ক্লজ এবং আফটারের পরের ক্লজ কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট। এবং এক্ষেত্রে অন্য আরেকটা ক্লজ যেটা সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপর আসেন আবার রুল নাম্বার তাহলে 6 এর উদাহরণে, উই রিচড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। এখানে দেখেন আফটারের পরের অংশ দ্য ট্রেন হ্যাড লেফট, এটা হলো পাস্ট পারফেক্ট। এবং আফটারের প্রথম অংশ উই রিচড দ্য স্টেশন, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপর আসেন রুল নাম্বার 7। হ্যাঁ, কাউসার আলিফ ঠিক আছে আপনারটা। তারপর রুল নাম্বার 7 দেখেন, ফিউচার ইনডিফিনিট টেন্স। এটা তো আপনারা সবাই জানেন, ফিউচার ইনডিফিনিট টেন্স নরমালি ভবিষ্যতে কোনো কাজ করা বোঝাতে হয়। তবে এখানে একটা তথ্য আপনাদেরকে দেই, কোন একটা সেন্টেন্সে একটা অংশ যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয় তাহলে অন্য অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা স্টপ মার্ক দিয়ে রাখবেন, এই রুলটা অনেকে জানে না। এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই রুলটা ভুল করে। সেটা হলো কি, আমরা বাংলায় বলি না যে বাবা যখন আসবে তখন আমি তোমাকে কল করব। তো আমরা ইংরেজি করি কি, ওয়েন ফাদার উইল কাম আই উইল কল ইউ। তারপরে এই সেন্টেন্সে এখানে দুইটা ফিউচার টেন্সের অংশ, একটা হচ্ছে ওয়েন ফাদার উইল কাম আর একটা হচ্ছে আই উইল কল ইউ। তার মানে এই সেন্টেন্সটা ভুল কেন? দুইটা অংশ ফিউচার টেন্সে রাখা যায় না। ইংলিশে কোনো সেন্টেন্সে দুইটা অংশ বা দুইটা ক্লজই ফিউচার টেন্সে রাখা যায় না, বরং একটা ক্লজ যদি ফিউচার হয় তাহলে মনে রাখবেন আরেকটা ক্লজ সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণত হয়, অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না দিয়ে প্রেজেন্ট পারফেক্টও দেওয়া যায়। মূল কথা, একটা যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয় তাহলে আরেকটা অবশ্যই প্রেজেন্ট টেন্স হতে হবে। তো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আজকে থেকে মনে রাখবেন একই সেন্টেন্সের দুইটা ক্লজ ফিউচার টেন্স হবে না। এটা সবাই মনে রাখবেন, একটা ফিউচার হলে আরেকটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এই রুলটা মনে রাখবেন। যে যে উদাহরণটা দেখেন, ওয়েন হি কামস আই উইল গো, এখানে ওয়েন যুক্ত অংশে একটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখতে পাচ্ছি, এরপর হচ্ছে আই উইল গো ফিউচার। এরপর দেখেন হি ইফ হি প্রপোজেস স্যার, এখানে ইফ ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরপর এটা হচ্ছে ফিউচার। রুল 8 দেখেন, অতীতে একটি কাজ চলার সময় অন্য একটি কাজ চললে পাস্ট কন্টিনিউয়াস হবে, ঘটমান কাজটি পাস্ট ইনডিফিনিট। এর মানেটা একদম সহজ। মানে অতীতে কোনো কাজ যদি চলমান বোঝায় তাহলে সেটা তো পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, তাই না? আর এক্ষেত্রে যদি আরেকটা কাজ সেটাও যদি চলমান হয় তাহলে আমরা দুইটাকে পাস্ট ইনডিফিনিট রাখবো। আর যদি একটা ধরুন চলমান বোঝাচ্ছে অতীতে, আরেকটা হচ্ছে কি চলমান বোঝাচ্ছে না, ওই কাজটা জাস্ট হয়ে গেছে এরকম বোঝাচ্ছে অতীতে, তাহলে সেক্ষেত্রে সেটা ইনডিফিনিট। মানে একটা যেটা চলমান বোঝাবে সেটা কন্টিনিউয়াস টেন্স, আর বাকিটা হবে ইনডিফিনিট। যেমন ধরুন আমি যদি বলি সে যখন টিভি দেখছিল তখন আমি ফোনে কথা বলছিলাম, তাহলে এখানে দুটাই চলমান। তাহলে ওয়েন হি ওয়াজ ওয়াচিং টিভি আই ওয়াজ টকিং ওভার দ্য ফোন, তাহলে এখানে দুটাই কি ইনডিফিনিট। কিন্তু যদি এমন হয় সে যখন টিভি দেখছিল তখন আমি আহ বাসায় পৌঁছলাম, তাহলে পৌঁছলাম এটা আসলে কন্টিনিউস করার দরকার নেই, এটা পৌঁছাচ্ছিলাম বলার দরকার নেই। তাহলে আই রিচড, আমি পৌঁছলাম, এটা পাস্ট ইনডিফিনিট। কখন? যখন সে টিভি দেখছিল, ওয়েন হি ওয়াজ ওয়াচিং টিভি। তার মানে একটা কন্টিনিউয়াস আর একটা ইনডিফিনিট। এটাই বলতেছে যে অতীতে এরকম দুটি কাজের মধ্যে যদি কোনো একটি যদি চলমান বোঝায় তাহলে সেটা কন্টিনিউয়াস টেন্স হবে, বাকিটা ইনডিফিনিট হবে। আর যদি দুটোই চলমান বোঝায় তাহলে দুটোই কন্টিনিউয়াস টেন্স হতে পারে, এটা বলতেছি। তারপরে রুলটা দেখা, রুল নাম্বার 9, সেটা হলো যদি কোনো সেন্টেন্সে বাই দিস টাইম থাকে অথবা বাই এর সাথে কোনো যদি সময় উল্লেখ থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন বাই দিস টাইমটা যদি মানে নিকট ও ভবিষ্যৎ বোঝায়, যেমন এই নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কাজটা হয়ে যাবে, এরকম যদি এক কথায় ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে যদি কোনো কাজ হয়ে যাবে বোঝায়, খুব খেয়াল করেন। আর যেমন আমি ঢাকা যাব, এটা কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্স। কিন্তু কেউ যদি বলে আমি আগামী 3 দিনের মধ্যে ঢাকা পৌঁছাবো, অথবা আগামী সোমবারের মধ্যে আমি ঢাকা পৌঁছাবো, এক কথায় কোনো ভবিষ্যতের সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে, যদি এরকম বোঝাই তাহলে মনে রাখবেন সেটা ফিউচার পারফেক্ট টেন্স, মানে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে করা যাবে না। তারপর অনেকেই ফিউচার দেখলেই, টুমোরো দেখলেই, হ্যাঁ নেক্সট উইক দেখলেই, মানে ফিউচারের চিহ্ন দেখলে আমরা ইনডিফিনিট শুধু উইল দিয়ে আমরা উত্তরটা করে দেই। আজকে থেকে মনে রাখতে হবে দ্যাট ইজ রং। আজকে থেকে মনে রাখবেন ভবিষ্যতে শুধুমাত্র যাবো খাবো করবো পড়বো এরকম বললে ইনডিফিনিট ঠিক আছে, বাট যদি কোনো সময়ের মধ্যে কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা বলা হয় তখন সেটা ইনডিফিনিট হবে না, সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। এটা সবাই মনে রাখবেন। এবার আসেন রুল নাম্বার 10। আচ্ছা, রুল নাম্বার 9 এর উদাহরণগুলো দেখেন, যেমন বাংলাদেশ উইল হ্যাভ ডেভেলপড কান্ট্রি, এরপরে উইল হ্যাভ বিন এ ডেভেলপড কান্ট্রি, মূলত এইভাবে হওয়া উচিত ছিল এটা। তারপরে আমির উইল হ্যাভ ম্যারিড হার বাই 2041, ঠিক আছে। এটা আসলে সময়টা আমাদের টাইপরাইটার বেশি দূরে পিছিয়ে দিছে। এটা প্রায় 15 বছর পরে বিবাহের পরিকল্পনা দেখা যাচ্ছে, যেটা আসলে আহ, মানে অপরিকল্পিতই মনে হচ্ছে।
তো এটা আসলে 2031 সালে এটা বাস্তবসম্মত হতো। তো যাই হোক, আপনারা এটা 2031 দিয়ে আপনারা পড়ে নেবেন আর কি। মানে আমি 2031 সালের মধ্যে বিয়ে করে ফেলবো, কেমন? তারপরে হচ্ছে রুল নাম্বার 10, যদি ভবিষ্যৎকালে কাজ ওয়েন দ্বারা যুক্ত হলে, এটা অলরেডি আমি বলেছি আপনাদেরকে, রুলটা রিপিট হয়ে গেছে এখানে। এবার আসেন কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স তো অলরেডি আপনাদেরকে বলেছি যে এটা আমরা আগে যেগুলো ক্লাস 8, 9, 10-এ পড়েছি সেগুলাই বেসিক রুলগুলা। অর্থাৎ ইফ এর সাথে কোন টেন্স হলে কি হবে সেই বিষয়গুলো এখানে চলে আসছে। তো এক্ষেত্রে আমরা আপনাদেরকে প্র্যাকটিসের জন্য আমাদের, আচ্ছা একটা কাজ করি, প্র্যাকটিসটা আর একটু পরে করাই। আগে আমার মনে হয় এই কন্ডিশনসটা একটু কমপ্লিট করে দেই, তাইলে একসাথে প্র্যাকটিস করাতে সুবিধা হবে। এটা হচ্ছে দেখেন, প্রথম রুলটা, ইফ ক্লজ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরেরটা হবে ফিউচার ইনডেফিনিট। এটা আপনারা অনেকে মনে হয় জানেন, ঠিক না? এই রুলটা যারা জানেন না তারা একটু খেয়াল করলেই হবে, 1 মিনিট। এই দেখেন প্রথম যেটা রুল, সেখানে কি লেখা আছে যে ইফ যুক্ত ক্লজটি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের ক্লজটা ফিউচার। সুতরাং উদাহরণটা দেখি আমরা, ইফ ইউ এক্সারসাইজ, এখানে ইউর পরে ভার্বের কি প্রেজেন্ট ফর্ম না? আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কেমন? আর এরপরে ফিউচার ইনডেফিনিট টেন্স হিসেবে আমরা কি দেখতেছি, উইল। তাহলে এক কথা, ইফ ক্লজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে পরেরটা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে, এটা একদম সিম্পল রুল। তারপরে ইফ দের ইজ খেয়স, যদি বিশৃঙ্খলা হয় তাহলে উন্নতি হবে না। এখানে দেখেন ইফ এর পর প্রেজেন্ট ইনডেফিনিট, তাই পরেরটা ফিউচার। এভাবে আমরা রুল নাম্বার 1টা পাচ্ছি, একদম সিম্পল, প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ফিউচার ইনডেফিনিট। যারা মুখস্থ করতে চান তারা মুখস্থ এভাবে করতে পারেন, প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ফিউচার ইনডেফিনিট, মানে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরেরটা ফিউচার ইনডেফিনিট। আচ্ছা, আরেকটা তথ্য আপনাদেরকে দেই, ইফ ক্লজ সবসময় যে শুরুতে আসবে এমন না, ইফ ক্লজ কিন্তু শেষে আসতে পারে। অর্থাৎ মানে ইফ ইফ যুক্ত অংশটাকে আমরা বলি ইফ ক্লজ আর কি, কেমন? তাহলে এই ইফ ক্লজটা সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। অর্থাৎ এখানে ইফ ক্লজের পরে যেটা পাচ্ছি সেটাকে বলা হয় কি রেজাল্ট। মানে ইফ ইউ এক্সারসাইজ ইউ উইল ফিল বেটার, যদি তুমি এক্সারসাইজ করো তাহলে তুমি ভালো বোধ করবে, এটা হচ্ছে রেজাল্ট ক্লজ, কেমন? তো মনে রাখবেন, ইফ ক্লজটা শুরুতে না রেখে আমি রেজাল্ট ক্লজটাকে শুরুতে রাখতে পারি, সেক্ষেত্রে ইফ ক্লজটা শেষে যাবে, সেভাবে চাইলে ব্যবহার করা যাবে। আর আরেকটা তো কথা হচ্ছে, ওই যে সাজ্জাদ প্রশ্নটা করছে, ইফ এর পরে দুটি কি প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে কিনা, মানে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট আবার রেজাল্ট প্লাস যেটা সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এভাবে দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে কিনা। এটা খুব ভ্যালিড প্রশ্ন। এটাকে ইংলিশে বলা হয় জিরো কন্ডিশনাল। তো এইটাও ইউজ করা যায়, এটা কোনো অসুবিধা নেই। এরকম জিরো কন্ডিশনালের কিন্তু ইংলিশে রুলস আছে। তো এই জিরো কন্ডিশনালে এখানে কোনো উদাহরণ ধরা হয়েছে কিনা আমি একটু দেখি, যদি না হয়ে থাকে তাহলে আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, এখানে উদাহরণটা শুধু একটা জায়গাতে এসছে, সেটা একটু বলি। এই যে দেখেন, এই কন্ডিশনালস এর যে 4টা প্রকার দিছে, যদি আসলে ঠিক এগুলো কোনো 4 প্রকার না, মানে এগুলোকে প্রকারে আবদ্ধ করা যায় না, এগুলোর রুলস আরো আছে। তো এগুলো হচ্ছে আসলে টিপিক্যাল যে আমাদের আলোচনা, সেখানে আমরা এভাবেই পাই, তাই এইভাবে আসলে এখানে সেট করা হয়েছে। টাইপরাইটার এইভাবে আসলে সেট করে ফেলছে। তো এখন আমি একটু আপনাদেরকে বলি জিরো কন্ডিশনালের মূল জায়গাটা কি। সেটা হলো, যদি দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেটা জিরো কন্ডিশনাল। তার মানে কি, দুইটা কখন প্রেজেন্ট ইনডিফিনিট হয়? একটা প্রেজেন্ট হলে তার একটা ফিউচার হওয়ার কথা। মূলত এটা একটা ব্যতিক্রম পয়েন্ট। সেটা হলো, যেমন কখনো কখনো যদি দেখেন ফিউচার, মানে যেটা রেজাল্ট ক্লজ, সেটা যদি আপনার চিরন্তন সত্য বোঝায় অথবা যদি নিয়মিত কোনো কাজ বোঝায় তাহলে সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে। যেমন আমি যদি বলি, যদি বৃষ্টি হয় তবে সে সাধারণত ট্যাক্সি যোগে অফিসে যায়। তার মানে এটা হচ্ছে বৃষ্টি হওয়ার সাথে সম্পর্কিত। নর্মালি সে ধরেন ট্যাক্সি অথবা বাসে করে যায়, কিন্তু বৃষ্টি হলে সে অবশ্যই ট্যাক্সি করেই অফিসে যায়, কেমন? তাহলে ইফ ইট রেইনস হি টেক্স ট্যাক্সি, এখানে দুটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এইভাবে আমরা রেজাল্ট ক্লজে যদি চিরন্তন সত্য অথবা যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট দেখি অথবা তার অভ্যাসগত কাজ দেখি তাহলে সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে, সেক্ষেত্রে দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এবার গেল দুইটা। এরপর এখন আমরা রুল নাম্বার 2-তে চলে যাই। সেখানে হচ্ছে আমরা জানি ইফ ক্লজটা প্রেজেন্ট না হয়ে ফিউচার ফার্স্ট টেন্সও হতে পারে। যেমন দেখেন এই যে ইফ যুক্ত ক্লজটা, সবাই দেখেন, ইফ যুক্ত ক্লজটা যদি ভার্বের পাস্ট ফর্ম হয়, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স আর কি, সেক্ষেত্রে আপনারা তো জানেন, এটা একটু আগে বলছিলাম আপনাদেরকে, উড কুড মাইন্ড বসাতে হয়। তাহলে ইফ আই ফাউন্ড ইউর অ্যাড্রেস, যদি আমি তোমার অ্যাড্রেসটা পেতাম তাহলে আই উড সেন্ড ইউ অ্যান ইনভিটেশন, আমি তোমাকে একটা দাওয়াত পাঠাতাম, কেমন? তাহলে এখানে এই ফাউন্ড থাকার কারণে এটা কি হয়ে গেল, উড। এটা যদি ফাইন্ড হতো তাহলে এখানে কিন্তু উড হতো না, এটা হতো কি উইল। মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে এটা এখানে উড না হয়ে উইল হতো। আর এটা যদি এখন পাস্ট ইনডিফিনিট, তাই এখানে এটা উড হয়ে গেছে। একইভাবে রুল নাম্বার 3-তে দেখবেন
যদি এটা ইফ এর পরে এটা যে পাস্ট পারফেক্ট হয়, যেমন দেখেন ইফ আই হ্যাড ফাউন্ড হার অ্যাড্রেস, এখানে আইটা পড়ে নাই ভুলে, এটা আপনারা আইটা পড়ে নেবেন। সো ইফ আই হ্যাড ফাউন্ড হার অ্যাড্রেস, এখানে এটা আই হবে কেমন? তাহলে এই জায়গাতে আমরা এই আই এর পরে, ঠিক আছে, হ্যাড ফাউন্ড, অর্থাৎ হ্যাড প্লাস বারবার পাস করেছিল, তার মানে কি পাস্ট পারফেক্ট। তো যদি পাস্ট পারফেক্ট পান তাহলে সেক্ষেত্রে শুধু উড বসাতে পারবেন না, সেখানে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাস্ট হ্যাভ, এগুলো থেকে যে কোনো একটা বসাবেন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ মূল পার্থক্য হলো ওই, এটা যে পাস্ট ইনডিফিনিট হয় ইফ আই ফাউন্ড, তাহলে এখানে হবে শুধু উড। আর এটা যদি পাস্ট পারফেক্ট হয় মানে হ্যাড যদি চলে আসে, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল যদি চলে আসে, তবে পরের অংশ হবে উড হ্যাভ অথবা কুড হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, রুল নাম্বার 4-এ চলে আসি। এখানে হচ্ছে মূলত এই যে রুলস গুলো আমরা পড়ছি, যে তিনটা মেইনলি পড়ছি আর কি, এই তিনটার এগুলাকে আমরা অনেক সময় একটু ইনভার্সন করি, মানে এই তিনটার ক্ষেত্রে যে অক্সিলারি ভাবটা, সেটাকে অনেক সময় আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসি। তো তখন কিন্তু রুলস এর কোনো চেঞ্জ হবে না, শুধু শব্দটা একটু আগে পড়া হচ্ছে। যেমন উদাহরণ দেখেন, এই যে ইফ আই ওয়ার দ্য চিফ মিনিস্টার, যদি আমি চিফ মিনিস্টার হতাম, অর্থাৎ যদি আমি মুখ্যমন্ত্রী হতাম, তাহলে আই উড অ্যাবলিশ এক্সামিনেশনস, আমি তবে পরীক্ষা বাতিল করে দিতাম বা পরীক্ষা বাদ দিতাম, বিলোপ করে দিতাম। তাহলে এখানে ইফ আই ওয়ার দ্য চিফ মিনিস্টার, এখানে আসলে কি হচ্ছে দেখেন আপনারা, ইফ এর পরে এখানে এটা পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে। ইফ আই ওয়ার আ বার্ড, এখানে এরপরে আমরা দেখতে পাচ্ছি আই উড এভাবে দেওয়া আছে। তো এখানে মূল ব্যাপারটা হচ্ছে কি, এখানে দুইটা বিষয় আপনারা মনে রাখবেন। একটা হচ্ছে আপনারা দেখেন এখানে ইফ আই ওয়াজ হয় না, এটার কারণটা হলো ইফ যুক্ত সেন্টেন্সে কখনো ওয়াজ ব্যবহার করা যায় না, এটা একটা মূল কারণ। এই জন্য ইফ এর পরে যদি কখনো বিভার বসান, বিভার মানে তো আপনারা জানেন হ্যাম ইজ আর ওয়াজ এর, তো যদি পাস্ট টেন্সে যদি কখনো বিভার বসান, ইফ এর ক্ষেত্রে ওয়াজ বসাতে পারবেন না, এটা আজকে থেকে সবাই মনে রাখবেন। ইফ এর সাথে ওয়্যার হয়, এটা একটা। আরেকটা বিষয় মনে রাখবেন, এই ওয়্যারটা সরাসরি ইফ এর জায়গায় চলে এসে এভাবে কিন্তু কন্ডিশনাল হতে পারে। যেমন ইফ আই ওয়্যার এ বার্ড না বলে আমি চাইলে এভাবে বলতে পারবো, ওয়্যার আই এ বার্ড। ঠিক আছে, কিভাবে বলতে পারি, ওয়্যার আই এ বার্ড, যদি আমি পাখি হতাম তাহলে আই উড সাইন চেয়ারফুলি। তাহলে ওয়্যার আই এ বার্ড, এরপরে আই উড সাইন চেয়ারফুলি, এভাবে হবে সঠিক উত্তর। এটা হচ্ছে রুল 4 এর বিষয়। এরপরে আসেন রুল 5-এ। আহ, আমরা দেখতে পাচ্ছি হ্যাড এর ফাংশন, যে এখানে হ্যাড শি ফাউন্ড এভাবে আসছে। তার মানে এটা পার্থক্যটা কি দেখেন, তেমন কোনো পার্থক্য না। এটা মূলত সেন্টেন্সটা ছিল কিরকম, ইফ শি হ্যাড ফাউন্ড, অর্থাৎ ইফ এর পর আমরা হ্যাড ব্যবহার করছি না একটু আগে রুল নাম্বার 3-তে, মূলত সেটাই। তো এখানে ইফ এর জায়গায় হ্যাডটা চলে আসছে কিভাবে, আমি একটু আগে বললাম না আপনাদেরকে, ইফ আই ওয়্যার এ বার্ড না বলে আমরা বলতে পারি কি, ওয়্যার আই এ বার্ড, সেভাবেও আমরা চাইলে বলতে পারি। সেভাবে যদি বলি পরের অংশটা যেমন আছে তেমন থাকবে, চেঞ্জ হবে না। সো একই রকম এখানে আছে, ইফ আই অথবা ইফ শি হ্যাড ফাউন্ড, যদি এরকম হয় তাহলে এটা আমরা চাইলে সংক্ষেপে ইফ বাদ দিয়ে হ্যাড শি ফাউন্ড বলতে পারি, এবং এভাবে বললে পরের অংশে কোনো চেঞ্জ হবে না। কেন? কারণ এটা একই রুলসের আওতাভুক্ত, সেজন্য কেউ যদি হ্যাড শি ফাউন্ড বলে, তখন এটা পাস্ট পারফেক্টের নিয়ম অনুসারে উড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা ব্যবহার করবো। যেমন পরেরটা দেখেন, হ্যাড দে গিভেন, এটা এই হ্যাড দিয়ে আসছে, এরপরটা আমরা দেখতে পাচ্ছি দে উড হ্যাভ মেড, অর্থাৎ এভাবে আসলেও এটাকে চেঞ্জ করার দরকার নেই। এবার আসেন সর্বশেষ দুইটা রুল, একদম সহজ রুল এগুলো। একটা হচ্ছে ইন কেস, আর একটা হচ্ছে ইফ। আমরা কখন ইন কেস ব্যবহার করবো, অনেকে মনে করে ইন কেস মানে তো যদি বোঝায়, তাহলে আমরা ইনকেস কখন ইউজ করবো। তো এটা একদম সহজ কথা বলি আপনাদেরকে, ইনকেস কখন ইউজ করবেন। সাধারণত কোনো কিছুর ক্ষেত্রে সতর্কতা বোঝালে ইনকেস ইউজ করবেন, আর সতর্কতা না বোঝালে বাকি সব ক্ষেত্রে ইফ ব্যবহার করবেন। যেমন দেখেন, ওয়াইল গোয়িং টু অফিস, উদাহরণটা দেখেন, ওয়াইল গোয়িং টু অফিস, অফিসে যাওয়ার সময় টেক ইওর আমব্রেলা, তোমার ছাতাটা নিও। ইন কেস ইট রেইনস, যদি কি বৃষ্টি হয়, এখানে রেইনস হবে এটা, হ্যাঁ প্রিন্টিং মিস্টেক হয়েছে। সো ইন কেস ইট রেইনস, যদি বৃষ্টি হয়। এখানে ইন কেসের ব্যবহারটা কেন আসছে, কারণ ছাতা নেওয়া বৃষ্টি হলে এটা হচ্ছে একটা সতর্কতার ব্যাপার। ঠিক আছে, তো এরকম যেমন ফায়ারের ক্ষেত্রে, হ্যাঁ অনেক সময় কাউকে যদি বলে, ঠিক আছে, টেক দা ফায়ার প্রুফ জ্যাকেট অথবা গ্যাস, ঠিক আছে, অথবা টেক দিস বোটল, হ্যাঁ, ইন কেস ইউ গেট কট ফায়ার, এই ধরনের যদি আমরা সেন্টেন্স গুলো যদি পাই, তো ওখানেও সেম কেস, ওখানে আমরা ইফ না বলে যেখানে সতর্কতার বিষয় থাকে সেখানে ইন কেস ব্যবহার করব। আর আনলেস মানে তো আপনারা সবাই জানেন, ইফ মানে যদি, আনলেস মানে যদি, পার্থক্য হলো ইফটা হচ্ছে জেনারেল ব্যবহার করা হয় অ্যাফার্মেটিভ নেগেটিভ যে কারোর সাথে, আর আনলেস হচ্ছে নেগেটিভ, কারণ আনলেস এর ভিতরে নটটা আছে। আনলেস মানে হলো যদি না, তার মানে আনলেস বললে
তখন এরপরে বাক্যটাকে আপনার আর নেগেটিভ করার দরকার নেই, কারণ আনলেস দেওয়া মানে বাক্যটা নেগেটিভ হয়ে যাওয়া। কেউ যদি বলে আনলেস আই কাম, এর মানে যদি আমি না আসি, তার মানে এখানে আমি যদি আসি এরকম অর্থ নেওয়া যাবে না। আনলেস আই কাম মানে যদি আমি না আসি, তাহলে আনলেসটা কি বাক্যকে নেগেটিভ করতেছে, কেমন? তারপরে হচ্ছে তাহলে ইফ এর ফাংশন যা, আনলেস এরও তা। ইফ এর যে 5-6টা রুল পড়ছেন, ওখানে যদি আনলেস চলে আসে সেখানে একই রুল হবে। আর সর্বশেষ হচ্ছে উইশ এর ব্যবহার। এটা এটা দিয়ে আমাদের ক্লাস শেষ করে দিব। উইশ কোন সেন্টেন্সে থাকলে আপনারা জানেন পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, এটা অলরেডি আপনারা করছেন। যেমন আই উইশ আই ওয়ার এ বার্ড, ওখানে আই ওয়ার হবে, আই আই এম এ বার্ড বলা যাবে না। তো একটা বিষয় শুধু মনে রাখবেন, কিন্তু আই উইশ যুক্ত সেন্টেন্সে যদি কখনো অতীতকালের কোনো চিহ্ন দেখেন, যেমন ইয়েস্টারডে, এগো, লং এগো, এগুলো যদি কখনো দেখেন, সেক্ষেত্রে ওই সমস্ত সেন্টেন্স গুলা পাস্ট ইনডিফিনিট টেন্সে করা যাবে না। এটা হলো স্পেশাল রুল। সেক্ষেত্রে কি করবেন, ওইগুলো সেন্টেন্স গুলো পাস্ট পারফেক্ট করবেন। তো এই রুলটা আপনারা এখানে পাচ্ছেন আমার শিটে, সুতরাং এটা চিন্তিত হওয়ার কারণে, এই শিটে আপনারা যেটা পাচ্ছেন এটাই। সো দ্যাটস অল। এইভাবে আপনারা এই রুলস গুলো ইউজ করবেন। এবং এখানে অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে ব্যাখ্যা সহ, আর ব্যাখ্যা ছাড়া কতগুলো প্র্যাকটিস কোশ্চেনও দেওয়া আছে। এই প্র্যাকটিস কোশ্চেন গুলো আপনারা করে নিয়েন। এগুলোর আবার উত্তর আপনাদেরকে এখানে দেওয়া হয়েছে নিচে অ্যান্সার কি হিসেবে। আপনারা পূর্ণাঙ্গভাবে এই শিটটা ফলো করলে হবে, কেমন? আর যে কয়েকটা প্রিন্টিং মিস্টেক আছে এগুলো আমি এখন কারেকশন করে একটু পরেই আপনাদেরকে শিটটা দিয়ে দিচ্ছি। সো দ্যাটস অল। সবাই ভালো থাকবেন, আজকের ক্লাস এতটুকুই। আপনারা আগামী ক্লাস করবেন আপনাদের শিডিউল ওয়াইজ যে টপিক আছে, ইনশাল্লাহ সেটার উপর আগামী ক্লাস হবে। তবে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনাদের বাংলার ক্ষেত্রে যে নেটওয়ার্কের যে বারবার ট্রাভেল হচ্ছে বা ইস্যু, সেই ইস্যুটা সলভ করার জন্য আমি আজকেই আমার ঢাকার স্টুডিওতে বাংলার একটা না 3টে ক্লাস আমরা রেকর্ড করেছি। আপনাদের টপিকের উপর একেবারে পূর্ণাঙ্গ ক্লাস রেকর্ড এটা। সো এই রেকর্ডটা আপনাদেরকে কালকে আপনাদের বাংলা ক্লাসে রেকর্ডটাই মূলত কন্টিনিউ করব। এবং সেক্ষেত্রে আপনারা যেহেতু লাইভ স্যারের একটা ইন্টারাকশনের দরকার আছে, তাই আমি স্যারকে আপনাদের ওই লাইভ ক্লাসে সময় স্যার অ্যাভেলেবেল থাকবেন। আপনাদের ওই ক্লাসটা রেকর্ড ক্লাসটা চলমান অবস্থায় আপনারা যার যাই প্রশ্ন থাকবে সেটা আপনারা কমেন্টসে জানাবেন। ইনস্ট্যান্টলি স্যারের কাছ থেকে আপনারা সেটা উত্তর পাবেন। ঠিক আছে? আর আপাতত আপনাদের বাংলা ক্লাসটা আমি চাচ্ছি এভাবেই চলুক, যেন আপনাদের স্যারের প্রতিটা শব্দ যেন আপনারা শুনতে পান, এটা যেন মেক শিওর করা যায়। ঠিক আছে? আর কয়েকদিন পরে তো আপনারা সাধারণ জ্ঞানের ক্লাস আসতেছে। আপনারা যারা ইংরেজিতে সময় দেওয়ার পাশাপাশি সাধারণ জ্ঞান প্রস্তুতি নিচ্ছেন, তারা চাইলে বিগত ক্লাসের টপিকগুলো একটু ভালো করে পড়ে আসতে পারেন। সো দ্যাটস অল। লাস্ট একটা প্রশ্ন আছে, এটা নিয়ে শেষ করে দিচ্ছি। ভার্বের উপরে পিরিয়ড, আচ্ছা, ওকে, ইনশাল্লাহ। আমি মূলত আপনাদেরকে ইংলিশে লেকচার শিট এখনো পূর্ণাঙ্গ ভাবে কিন্তু দেই নাই। সো যারা ইংরেজির একেবারে গোছানো লেকচার শিট এখনো পান নাই, তারা এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। মূলত আপনাদের ইংরেজির শিটগুলো ম্যাক্সিমামই করা হয়েছে, কয়েকটি শিট এখনো করা হয়নি, যে কারণে আমি আসলে আপনাদেরকে শিটগুলো দেইনি। হ্যাঁ, তো শিটগুলো আজকেরটা তো পাবেন। এরপরে আমি চেষ্টা করবো আপনারা যেহেতু ভার্বেটটা চেয়েছেন, ভার্বেটটাও রেডি করে দিয়ে দিতে। আর বাকিগুলো ইনশাল্লাহ সময় লাগবে না। আই হোপ কয়েকদিনের মধ্যে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। হ্যাঁ, মোটামুটি আমরা এই রোজা ঈদের বন্ধে বেশ কাজ হয়েছে। মোটামুটি অনেক ইংরেজির রিসোর্স আপনাদের জন্য রেডি করা হয়েছে। ইনশাল্লাহ আপনারা সবগুলো পাবেন। ঠিক আছে? চিন্তা হওয়ার কোনো কারণে। সো দ্যাটস অল। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ। তাহলে আসসালামু আলাইকুম।